বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ফিজিক্স দ্বিতীয় পত্রের থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার 2023 সালে আসছে এমন প্রশ্নগুলো একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, দেখো আমরা প্রথমে যেই বোর্ডটা নিচ্ছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। এখানে দেখো চিত্র উদ্দীপক কি আচ্ছা ঠিক আছে ফাইন। চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। এই যে এখানে তাহলে আমাকে চিত্র দিয়ে দিয়েছে। তো বলতেছে এই চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা দেখানো হয়েছে। কিউ থেকে আর এ যেতে আবার কিউ থেকে এই যে কিউ থেকে আর এ যেতে কত জুল? 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। আবার কিউ থেকে তাপে যেতে 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। তো এখন আমাকে বলতেছে কি অভ্যন্তরীণ শক্তি কত। আশা করি তোমরা অভ্যন্তরীণ শক্তি কাকে বলে এটা তোমরা পারবা। আহ, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেম শিথিল হয় ব্যাখ্যা করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেম শিথিল হয় কেন? আচ্ছা, আমি তোমাদের এই বিষয়টা একটু বলে দিই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেম কেন শিথিল হয় খেয়াল করো। আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল, একটু বলো তো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল হচ্ছে কি আমার ডি ডি কিউ ডিভাইড ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার বেসিক সূত্র। কথাটার অর্থ কি আমি একটা সিস্টেমের মধ্যে যে পরিমাণ তাপ দিব তার একটা অংশ বা তাপ নিব, তার একটা অংশ কি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে, আর একটা অংশ দ্বারা সিস্টেম কাজ করে অথবা সিস্টেমের উপর কাজ করা হয়। সিম্পল ভাষায় বলতে গেলে আমি যদি একটা বস্তুর উপর কিউ পরিমাণ তাপ দিই, সে ওই কিউ পরিমাণ তাপ থেকে কিছু পরিমাণ তার অভ্যন্তরীণ শক্তি বাড়াবে আর কিছু পরিমাণ ওই তাপ দিয়ে কাজ করবে। ঠিক আছে, এটা ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তা এখন দেখো আমাকে বলতেছে কি রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শিথিল হয় কেন। তো আমরা জানি যখন একটা সিস্টেমকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করা হয় ওই সময় সিস্টেমে তাপ প্রদান করা হয় না। আমার সিস্টেমে প্রদত্ত তাপ কি? শূন্য। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা একটা সিস্টেমে শক্তি সরবরাহ করতে পারবো, বাট ওই শক্তি তাপ আকারে সরবরাহ করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমরা ওখানে বর এড করতে পারবো। আমরা জানি বর এক প্রকার শক্তি। নিউটনের সরি আইনস্টাইনের সূত্র থেকে আমরা জানি ইকুয়াল কি এম সি স্কয়ার। ওখান থেকে আমরা বুঝতে পারি ভর এক প্রকার শক্তি। কিন্তু আমরা একটা রুদ্ধতাপীয় সিস্টেমের মধ্যে কখনো তাপ শক্তি আকারে শক্তি সরবরাহ করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার ডি কিউ অর্থাৎ তাপ শক্তির পরিবর্তন হবে কি 0। সুতরাং এই দিকে থাকবে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ঠিক আছে, তা এখন আমরা ফাইনালি এইখান থেকে পাচ্ছি ডি ইউ ইজ ইকুয়াল ডি ডাব্লিউ। এখন খেয়াল করো, আচ্ছা মাইনাস সাইন একটা হবে, এই যে মাইনাস ডি ডাব্লিউ। এখন যদি আমি এই জায়গায় একটু লক্ষ্য করি, দেখো এখানে যদি আমার ডি ডাব্লিউ পজিটিভ হয়, তাহলে আমার ডি ইউ কি হবে? নেগেটিভ। আর আমার যদি ডি ডাব্লিউ নেগেটিভ হয় তাহলে ডি ইউ কি হবে? পজিটিভ। তো প্রসারণ মানে কি? প্রসারণ মানে হচ্ছে আয়তন কি বেড়ে যাওয়া। প্রসারণ মানে কি আয়তন বেড়ে যাওয়া। আর আমরা জানি হচ্ছে তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ কি পি ইকুয়াল ডিভি, অর্থাৎ এই আয়তনের পার্থক্য। এখন প্রসারণ যদি বেড়ে যায় ফাইনাল মাইনাস ইনিশিয়াল অর্থাৎ বি2 মাইনাস বি1 সবসময় কি হবে? তাহলে পজিটিভ হবে। এখন তাপীয় প্রক্রিয়ায় যদি প্রসারণ হয় তাহলে আমার ডিবি হয় পজিটিভ, এবং ডিবি যদি পজিটিভ হয় তাহলে আমার কৃত কাজ ডাব্লিউ হবে পজিটিভ। আর আমার ডাব্লিউ যদি পজিটিভ হয় অবভিয়াসলি আমার ডিইউ কি হবে? নেগেটিভ হবে। আর ডিইউ নেগেটিভ মানে কি আমার ডিইউ যদি নেগেটিভ হয় তাহলে ওই সিস্টেমের টেম্পারেচার কি হয়? হ্রাস পায়।
কারণ কোন সিস্টেমের টেম্পারেচার ডিপেন্ড করে কার উপর? ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির উপর। অভ্যন্তরীণ শক্তি বাড়লে টেম্পারেচারও বাড়ে, আর অভ্যন্তরীণ শক্তি কমে গেলে টেম্পারেচারও কি কমে যায়। এখন অভ্যন্তরীণ শক্তি মাইনাস অর্থাৎ কমে যাচ্ছে, দ্যাট মিন্স আমার টেম্পারেচারও কমে যাবে। আশা করি বুঝতে পারছো। এই কথাগুলো তোমরা একটু জাস্ট সাজিয়ে লিখো, কাজ শেষ। ঠিক আছে? তো এরপর আমরা আমাদের সেকেন্ড প্রশ্নটা পড়ি। দেখো বলতেছে কি, উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপ গতীয় ব্যবস্থাটির অন্তস্থ শক্তির পরিবর্তন কত? উদ্দীপকটি একটু দেখো। এই যে দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এই জায়গায় কিউ থেকে কোথায় যাচ্ছে? আর অবস্থানে যাচ্ছে। আচ্ছা এইদিকে ভলিউম দিলাম, ঠিক আছে? তো দেখো এই যে কিউতেও আমার ভলিউম কত? 8 মিটার কিউব। আবার আর এও আমার ভলিউম কত? 8 মিটার কিউব। দেখো কিউ এবং আর উভয় ক্ষেত্রে আমার ভলিউম বা আয়তন সেম না। তাহলে এই প্রক্রিয়াটা কি? পি এবং কিউ হতে সরি কিউ থেকে আর এ যেতে কি প্রক্রিয়া ঘটতেছে? সম সম আয়তন প্রক্রিয়া প্রক্রিয়া সম আয়তন প্রক্রিয়া। ঠিক আছে? এখন দেখো পি এবং কিউতে যেতে সিস্টেমের সরবরাহকৃত তাপের পরিমাণ তারা আমাকে বলেছে কত? পি এবং কিউতে যেতে সিস্টেমের সরবরাহকৃত তাপের পরিমাণ তারা আমাকে বলে দিতে 80 জুল। তো এখন লক্ষ্য করি আমরা, যেহেতু সমায়তন প্রক্রিয়া, আমরা ডাব্লিউ সমান কি জানি? পি ডিবি, তাই না? এখন সমায়তন প্রক্রিয়া আমার ডিবি কি হবে? 0 না? আয়তনের পরিবর্তন 0। তাহলে আয়তনের পরিবর্তন যদি 0 হয় তাহলে ডাব্লিউ কৃত কাজ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি dq is equal du plus dw। আমরা এই মাত্র দেখলাম dw 0, দ্যাট মিন্স কি dq is equal du। ঠিক আছে? এখন du কত? du কত? সরি dq কত? 80 জুল। তাহলে বসাও 80। তাহলে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 80 জুল। খুব সিম্পল অঙ্ক। এরপর আমরা দেখব হচ্ছে ঘ নাম্বার, উদ্দীপক অনুসারে চক্রটির প্রতিতাপে কাজের তুলনা করো। খেয়াল করো উদ্দীপক অনুসারে, এই যে আমার উদ্দীপক, দেখো পি থেকে কোথায় যাচ্ছে? কিউ তে যাচ্ছে। ঠিক আছে? সরি, পি থেকে কিউ তে যাচ্ছে। আচ্ছা খেয়াল করো এই যে পি থেকে যে কিউ তে যাচ্ছে, এখানে আমার চাপের কি কোনো পরিবর্তন হচ্ছে? আমার চাপের কি কোনো পরিবর্তন হচ্ছে? পি তে যে চাপ কিউ তে সেম চাপ। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে এটা কি সমচাপ প্রক্রিয়া। আমার পি থেকে যে কিউ তে যাচ্ছে এটা কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। সমচাপ। আমরা সমচাপ প্রক্রিয়া কৃত কাজ কি জানি? W1 দিলাম, P কনস্ট্যান্ট, B2 মাইনাস P1। তো তুমি আমার এখানে P কত? 20 প্যাসকেল। তারপর এই যে আমার B2 কত? 8 মাইনাস 4। তো এরপর দেখো এখানে দেখো কিউ থেকে আর, তো কিউ থেকে আর কি? আমরা তো এই মাত্র দেখলাম কিউ থেকে আর এর মধ্যে যখন যাচ্ছে ওটা কি সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন আয়তন ঠিক আছে? আমরা জানি সম আয়তন প্রক্রিয়া W2 কি হবে? 0 হবে। এই যে আমরা ইতিমধ্যে দেখলাম। ঠিক আছে? এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আর এবং পি। আর থেকে পি তে আসার সময় কি পরিমাণ কাজ করা লাগছে ওটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো দেখো আর এবং পি তে যখন আসতেছে তখন আমাদের কি পরিমাণ কাজ করতে হচ্ছে? দেখো আমরা জানি হচ্ছে এই যে আর এবং পি তে যেই পরিমাণ কাজ করতে হয়েছে ওই কাজের পরিমাণটা হচ্ছে আর এবং পি এর নিচে যে আয়তনটা আছে ওই আয়তনের ক্ষেত্রফল। ঠিক আছে? এখন এই আর এবং পি এর নিচে যে আয়তনটা আছে ওটা কি পি আর, এটাকে আমি নাম দিই
তো এখন দেখো এই যে আর এবং পি তে মানে আর থেকে পি তে যাইতে আমার কৃত কাজ কি হবে তাহলে আর থেকে কোথায় পি তে আসতে আমার কৃত কাজ হবে কি কৃত কাজ W3 হবে কি এই যে আর পি কিউ এর ক্ষেত্রফল ত্রিভুজ আর পি কিউ এর ক্ষেত্রফল প্লাস এই যে সামান্তর একটা আয়তক্ষেত্র না এটা এই যে এটা একটা আয়তক্ষেত্র আচ্ছা আমি এগুলো এ আর বি দিয়ে দিই ডিনোট করে দিই পি এ বি কিউ পি এ বি কিউ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন আমরা লক্ষ্য করি এই জায়গায় এখানে আমরা জানি কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 এই যে ভূমি কত এই যে এটা ভূমি এটা কত 4 থেকে 8 থেকে 4 চলে গেল কত 4 গুণ উচ্চতা কত এই যে দেখো 40 আর 20 40 থেকে 20 চলে গেল কত 20 প্লাস এই যে এটা কি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই যে এটা 4 গুণ কত এই যে এই ডিসটেন্সটা কত 20 ঠিক আছে তো এখন এখান থেকে তোমরা ফলাফল পাবা কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো এখানে যে বিষয়টা খেয়াল করার মতো সেটা হচ্ছে এই জায়গায় দেখো আয়তন হ্রাস পাচ্ছে কিন্তু পি থেকে কিউতে আসার সময় আমার আয়তন কি পাচ্ছে হ্রাস পাচ্ছে তো আয়তন হ্রাস পেলে আমরা জানি কৃত কাজ কি আমরা জানি আয়তন যখন হ্রাস পায় আমরা জানি কৃত কাজ কি হয় নেগেটিভ হয় অর্থাৎ আমার এই W3 এটা হবে কি নেগেটিভ আমার W3 হবে কি নেগেটিভ তো এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এই মানটা আসবে হচ্ছে 120 জুল অর্থাৎ মাইনাস 120 জুল আসবে ঠিক আছে আর এই জায়গায় আসবে 80 জুল ঠিক আছে তো তুমি যদি এখানে জাস্ট মান নিয়ে কথাবার্তা বলো মানে নেগেটিভ বা পজিটিভ এটা না বলে শুধু মান নিয়ে কথা বলো তাহলে সবচেয়ে বড় কোনটা এখানে না সবচেয়ে বেশি কাজ হয়েছে তাহলে W3 গ্রেটার দেন তারপর হয়েছে কি W2 তারপর হয়েছে কি W1 তারপর হয়েছে কি W2 এই ব্যাপারগুলো তো আমি তোমাদের সাজেস্ট করব এই যে এই জায়গায় W2 W3 W এইগুলা না দিয়ে তুমি এখানে দাও কি W1 না দিয়ে তুমি এখানে দাও PQ ঠিক আছে আমি এটা ইচ্ছে করে লিখছি W1 না দিয়ে তুমি দাও কি PQ আর W2 না দিয়ে তুমি দাও কোথেকে আসছে এটা কোথেকে আসছে কিউ থেকে আর এর মধ্যে কিউ থেকে আর এর মধ্যে তাহলে এইখানে কিউ আর দাও আর এই জায়গায় কি দিবে তাহলে আর পি দাও এতে করে হবে কি কোনটা কোন কোন পয়েন্টের কোন পজিশনের কাজ এটা টিচার সহজে বুঝতে পারবে ব্যাপারটা এটাই ঠিক আছে আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 2023 ওই সময় ঢাকা বোর্ডে দুইটা প্রশ্ন আসছিল এই অধ্যায় থেকে এখন দেখো এইখানে কি বলতেছে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে আচ্ছা খেয়াল করো আগে স্টেপ বাই স্টেপ বুঝি আমরা 56 গ্রাম নাইট্রোজেন গ্যাস মানে কি তোমরা নিশ্চয়ই জানো নাইট্রোজেন মানে কি N2 দুইটা নাইট্রোজেন একে অপরের সাথে মিলে নাইট্রোজেন গ্যাস তৈরি হয় আমার এই নাইট্রোজেন গ্যাস হচ্ছে দ্বি আণবিক গ্যাস দ্বি আণবিক গ্যাস আণবিক গ্যাস ঠিক আছে কেন দ্বি আণবিক গ্যাস কারণ এখানে নাইট্রোজেন গ্যাসের মধ্যে দুইটা নাইট্রোজেন লাগছে যদি আমি বলতাম কার্বন ডাই অক্সাইড এটা কত আণবিক গ্যাস অবভিয়াসলি তিন আণবিক গ্যাস একটা কার্বন এবং দুইটা অক্সিজেন মিলেই তিন আণবিক গ্যাস আশা করি তোমরা তিন আণবিক গ্যাস এক আণবিক গ্যাস এই কথাগুলোর অর্থ কি তোমরা বুঝতে পারছো যেমন এক আণবিক গ্যাস হিলিয়াম হিলিয়াম হচ্ছে আমার এক আণবিক গ্যাস তো এখন লক্ষ্য করি তার মানে আমার নাইট্রোজেন কি দ্বি আণবিক গ্যাস ফাইন এটা সামনে গিয়ে কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে তার আগে থেকেই বলে দিলাম তো এখন দেখো এত গ্রাম নাইট্রোজেন গ্যাস 56 গ্রাম নাইট্রোজেন গ্যাস নেওয়া গ্যাসে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমুষ্ণ প্রক্রিয়ায় এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হলো আচ্ছা এই যে একটা চেম্বার নিলাম এই চেম্বারের মধ্যে আমি নাইট্রোজেন গ্যাস নিলাম কি পরিমাণ 56 গ্রাম তো এটাকে এই গ্যাসগুলোকে প্রথমে সমুষ্ণ প্রক্রিয়ায় আয়তনকে 3 গুণ করলাম অর্থাৎ এটার আয়তন V1 যদি হয় আমার 1 মিটার কিউব তাহলে V2 হবে কত 3x মিটার কিউব 3 গুণ করছি এটা কি প্রক্রিয়া সম উষ্ণ প্রক্রিয়া
ঠিক আছে, সম উষ্ণ প্রক্রিয়া। তো এরপর কি ইঞ্জিনটি এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হলো, অর্থাৎ এরপরে করছে কি আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনকে 3 গুণ করছে x, আর b2 হবে কি 3x, মানে দুইটা প্রক্রিয়াই সেম কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তো ইঞ্জিনটি 127 ডিগ্রি সেলসিয়াস থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকর আছে, অর্থাৎ ইঞ্জিনের টেম্পারেচার, এই যে যে ইঞ্জিনটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে ওই ইঞ্জিনের সর্বোচ্চ টেম্পারেচার T1 কত 127 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন টেম্পারেচার T2 এত ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই তাপমাত্রা রেঞ্জের মধ্যে ইঞ্জিনটা কাজ করতেছে। আচ্ছা, যেমনটা এই যে এটা মনে করে একটা ইঞ্জিন, ঠিক আছে, তো এই ইঞ্জিন অবভিয়াসলি একটা উৎস থেকে তাপ নিয়ে আমাদের এই গ্যাসগুলো প্রসারিত করতেছে, তাই না? তো এখন ওই উৎসের টেম্পারেচার হচ্ছে T1, তারপর দিন শেষে গিয়ে একটা উৎসকে তাপগুলো কি করে দিচ্ছে, বর্জন করে দিচ্ছে, সিন কি যেটা আমরা বলি ওটার টেম্পারেচার হচ্ছে T2। এই যে এটা হচ্ছে ওভারভিউ সিনারিও। এখন দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি তোমরা এটা জানো। সংবেদী বৈদ্যুতিক যন্ত্রে শাটারের ব্যবহার জরুরি কেন, শান্টের ব্যবহার জরুরি কেন, এটা খুব ইম্পর্টেন্ট। শান্টের ব্যবহার জরুরি কেন, শান্ট কি আসলে, মনে করো এই যে এটা একটা বৈদ্যুতিক ডিভাইস, আর এই যে এটা হচ্ছে তোমার বৈদ্যুতিক সোর্স। এই বৈদ্যুতিক ডিভাইসটা মনে করো 120-220 ভোল্ট কারেন্ট সহ্য করতে পারে। একদিন হঠাৎ কোনো কারণে দেখা গেল 220 ভোল্টের উপরে এখানে কারেন্ট আসতেছে। তো এখন 220 ভোল্টের উপরে কারেন্ট আসলে তো এটা ফুটে যাবে, তাই না? তো মাঝখানে একটা বস্তু ব্যবহার করা, একটা ছোট্ট তার ব্যবহার করা হয়, যে তারটা 220 ভোল্টের বেশি কারেন্ট আসলে অটোমেটিক গলে যায়, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যায়। ওইটাকে বলা হয় শান্ট। আশা করি তোমরা বুঝতে পারছো শান্ট আসলে কি, এটা তৃতীয় অধ্যায় থেকে দেওয়া। এখন দেখো ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। আচ্ছা, আমাকে প্রথমে বলতেছে যে ইঞ্জিনটা এখানে কাজ করতেছে ওই ইঞ্জিনটার দক্ষতা নির্ণয় করতে। তো আমরা দক্ষতা সমান কি জানি, একটু আমি ডিটেইলসে বলি। দেখো, দাম করে সূত্রে না বলে আমি তোমাদেরকে দক্ষতার সমান একটু কি বলিস, কারণ সামনে গিয়ে হয়তো লাগতে পারে। দক্ষতার সমান তুমি লিখবে কি ডিজায়ার ইফেক্ট, ডিজায়ার ইফেক্ট, ঠিক আছে। আচ্ছা, ডিজায়ার ইফেক্ট, আমার ডিজায়ার ইফেক্ট, ডিজায়ার ইফেক্ট মানে আমি কি চাই, ডিভাইডেড বাই তোমার কি প্রদত্ত ক্ষমতা, গিভেন গিভেন ইনপুট, ঠিক আছে, ইনপুট। ডিজায়ার ইফেক্ট মানে তুমি কি চাও, আর নিচে কি প্রদত্ত ক্ষমতা। দেখুন এইখানে আমরা যদি এগুলারে ডিজায়ার ইফেক্ট সমান কি, তাহলে মনে করে এদিক থেকে ওই যন্ত্রটা, এদিক থেকে ওই যন্ত্রটা Q1 পরিমাণ তাপ নিচ্ছে, আর এদিকে Q2 পরিমাণ তাপ কি ছেড়ে দিচ্ছে, ফলে সে এইখানে W পরিমাণ কাজ করতেছে। দ্যাট মিন্স আমার ডিজায়ার ইফেক্ট কি W, আর আমি কি পরিমাণ নিচ্ছি, Q1 পরিমাণ নিচ্ছি, ঠিক আছে। তো এই জায়গায় W সমান আমি কি লিখতে পারি, এই জায়গায় W সমান আমি লিখতে পারি কি Q1 মাইনাস Q2। তো Q1, তো এখানে যদি আমি সিম্পলিফাই করি তাহলে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, এই টাইপের একটা ফরম্যাট চলে আসতেছে আমাদের কাছে, ঠিক আছে। তো এত ইনটু 100% আর কি, হ্যাঁ। তো এখন যে সমস্ত ইঞ্জিন কার্নো ইঞ্জিন, খেয়াল করো, যে সমস্ত ইঞ্জিন কি কার্নো ইঞ্জিন, অর্থাৎ ওই সমস্ত ইঞ্জিন তাকে যে তাপটা দেওয়া হয় ওই তাপ থেকে কোনো তাপই তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করতে ব্যয় করে না। বুঝতে পারি নাই, তাকে যে কার্নো ইঞ্জিন কি, যে যে ইঞ্জিন তাকে প্রদত্ত শক্তি থেকে কোন শক্তি তার অভ্যন্তরীণ শক্তি ব্যয় করতে বৃদ্ধি করতে ব্যয় করে না, তাদের বলা হয় কার্নো ইঞ্জিন। ওই কার্নো ইঞ্জিনে Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল T1 ডিভাইডেড বাই T2, এই রিলেশনটা সত্য। এখন একটা বিষয় খেয়াল করো, এই ইঞ্জিনটা কি কার্নো ইঞ্জিন, ওই ব্যাপারে তোমাকে কিছু বলে দিছে, বলে দেয় নাই, তাহলে তুমি এই ইঞ্জিনকে কার্নো ইঞ্জিন ধরে নিবা, আসলে ধরে তোমাকে নিতে হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার? কেন, কারণ তোমাকে Q1 Q2 দিয়ে দেয় নাই। Q1 Q2 যদি দিয়ে দিত দেন বলতাম যে না, ধরার দরকার নেই, কিন্তু তোমাকে এখন কার্নো ইঞ্জিন ধরে নিতে হচ্ছে। আর যদি এটা কার্নো ইঞ্জিন হয় তাহলে আমার কর্মদক্ষতা সমান আমি কি পাচ্ছি 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইনটু
100%। এখন T2 এর মান কত? T2 এর মান কত দেখো, 27 কেলভিন ডিগ্রি সেলসিয়াস। obviously 27 ডিগ্রি সেলসিয়াস কে তোমাকে কেলভিনে কনভার্ট করতে হবে, আশা করি তোমরা এটা জানো। আর 127 ডিগ্রি সেলসিয়াস কে তোমাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা এসব বিষয় জানো। তো আমরা এইখান থেকে আমাদের কর্মদক্ষতা কত বের করতে পারবো। এখানে কর্মদক্ষতা কত, আনসার হবে আমাদের কত, 25%, ঠিক আছে? আনসার 25%, তোমরা এটা মিলিয়ে নিবা। আচ্ছা ফাইন। তো এরপর দেখো উদ্দীপকের কোন প্রক্রিয়াকৃত কাজ বেশি হবে, উদ্দীপকের কোন প্রক্রিয়াকৃত কাজ বেশি হবে, এগুলো খুব সিম্পল ব্যাপার। উদ্দীপকের কোন প্রক্রিয়াকৃত কাজ বেশি হবে খেয়াল করো, একটা খেয়াল করো, খুব সিম্পল, খুব সিম্পল। দেখো খুব ইজি ইজি টাইপসের হয়ে গেছে। আমি এগুলো মুছি, কারণ এগুলো আমার দরকার নেই। আমার উদ্দীপকে কয়টা প্রক্রিয়া? দুইটা প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং কি সমউষ্ণ প্রক্রিয়া। তা আমরা কি জানি, আমরা এখন সোজা ফর্মুলা, সমউষ্ণ প্রক্রিয়া কৃত কাজের ফর্মুলা কত? সমউষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা কত? W সমউষ্ণ প্রক্রিয়া কৃত কাজ সমান কত? W ইজ ইকুয়াল কি N R T ln কত B2 ডিভাইডেড বাই B1। এটা ছিল সমউষ্ণ প্রক্রিয়া কৃত কাজের ফর্মুলা, ঠিক আছে? তো সমউষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলার মধ্যে আমরা জানি সমউষ্ণ প্রক্রিয়ার টেম্পারেচার কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আমরা কি জানি, আমরা জানি সমস্ত প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তো এখন এইখানে যেই ইঞ্জিনটা আমার কাজ করতেছিল T1 টেম্পারেচার এবং কি T2 টেম্পারেচারের মধ্যে যে ইঞ্জিনটা আমার কাজ করতেছিল, ওই ইঞ্জিন যদি সমউষ্ণ প্রক্রিয়ায় কাজটা করে, দ্যাট মিন্স এখানে T কি হবে? obviously T1 হবে না। অর্থাৎ এই গ্যাসগুলো এমন ভাবে প্রসারিত হচ্ছে, আস্তে 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 খুব স্লোলি প্রসারিত হচ্ছে, যেন তার টেম্পারেচারের পরিবর্তন না হয়। তো এখন আমার যেই গ্যাসগুলা প্রসারণ ঘটতেছে, ওই গ্যাসগুলা টি হবে কি T1, ঠিক আছে? কেন T1? কারণ যেহেতু প্রসারণ খুব স্লোলি হচ্ছে, তাই সে কোনো প্রকার কি টেম্পারেচারের ডাউন ঘটাবে না। এটা আমরা জানি সমস্ত প্রক্রিয়া, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ারলি জানি, ঠিক আছে? তবু আমি একটু করে ওভারভিউ বলে দিচ্ছি আর কি। এখন দেখো B1 ডিভাইডেড বাই B2 ডিভাইডেড বাই B1। এখন n কি, n হচ্ছে মোল সংখ্যা। তো এখন এখানে কত মোল এটা তোমাকে কিন্তু বের করতে হবে। দেখো তোমাকে নাইট্রোজেন দিছে কত, আমরা মোল সংখ্যা n সমান কি জানি, W বাই m। m এর পরিচয় কি, m এর পরিচয় হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর। নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর কত, আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 ইনটু নাইট্রোজেনের পারমাণবিক ভর মেবি 23 গ্রাম। তোমরা একটু মিলিয়ে নিবে প্লিজ, আমি শিওরলি মনে পড়তেছে না আমার থেকে নাইট্রোজেনের আণবিক ভর। এটা W কত 5 5 কত 6, ঠিক আছে? তো এটা ক্যালকুলেট করলে n এর মান তুমি পাবা, সুন্দর করে বসাও 5 6 2 ইনটু 2 3 ইনটু r এর মান কত 8 পয়েন্ট কিছু একটা, তোমরা নিশ্চয়ই জানো r এর মান কত। তো এরপর ইনটু T1 এর মান কত, T1 এর মান এই যে 227 ডিগ্রি সেলসিয়াস, ওটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। এন্ড দেন লন B2, B2 মানে কত 3x, নিচে কত জাস্ট x, তো x x কাটে, তাহলে এইখানে তুমি ক্যালকুলেট করলে সমস্ত প্রক্রিয়াকৃত কাজের মান কত সেটা পেয়ে যাবা। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা আমরা কি জানি, W2 রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা আমি একটা কথা বলি, এখানে W1 W2 না দিয়ে সমস্ত প্রক্রিয়া ইংরেজি কি, সমস্ত প্রক্রিয়া ইংলিশ হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তো এখানে তুমি IS দাও, আর এখানে W2 না দিয়ে দাও এডিয়াবেটিক প্রসেস, এডি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এডিয়াবেটিক প্রসেস। এগুলো আসলে তুমি যদি 1 2 না দিয়ে এইভাবে সিম্বলিক ভাবে উপস্থাপন করতে পারো, তো এটা আসলে তোমার নিজেরই বুঝতে সুবিধা হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে W বড় করে দিবা, আর IS এগুলো ছোট করে দিবা। এটা W দিলা, তারপরে IS এভাবে পুরা টিমের মধ্যে এইভাবে দিও না, ঠিক আছে? দেখুন আমার এখানে আমরা জানি হচ্ছে এটা ফর্মুলা কি n আর তোমার কি -1
T1 মাইনাস T2। তো এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা আরো দুইটা আছে, বাট এইখানে যেই সিচুয়েশনটা আমাদের কাছে আছে, যে তথ্যগুলো আমাদের কাছে আছে, ওই তথ্যগুলোর পার্সপেক্টে আমরা এখানে এই ফর্মুলাটাকে কি করব, কাজে লাগাবো। দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি, দুম করে দ্রুত, অত্যন্ত দ্রুত কাজগুলো ঘটে যাবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি কাজগুলো অত্যন্ত ঘটে যায়, ধুম করে ঘটে যায়, অর্থাৎ আমার টেম্পারেচার ডাউন হয়ে যাবে, অর্থাৎ T1 টেম্পারেচার থেকে ধুম করে কোথায় T2 তে চলে আসবে, কারণ আমার ইঞ্জিনটা কাজ করে ওই টেম্পারেচারের মধ্যেই। আশা করি বুঝতে পারছো। তো এখন এখানে T1 বসবে কি 127 আর T2 বসবে 27। এগুলা অবভিয়াসলি কেলভিনে কনভার্ট করতে হবে। n কি, মোল সংখ্যা, তুমি ইতিমধ্যে বের করে রাখছো। n মোল সংখ্যা, এই যে এটা মোল সংখ্যা বসবে, r এর মান তুমি জানো। এখন এই যে এটা কি, গামা, এটা কি, এই গামার মান এক আণবিক গ্যাসের জন্য একরকম, দুই আণবিক গ্যাসের জন্য একরকম, তিন আণবিক গ্যাসের জন্য একরকম। এখন এক আণবিক গ্যাস কি, দ্বি আণবিক গ্যাস কি, তিন আণবিক গ্যাস কি, এটা আমরা একটু আগে আলোচনা করছি। আমার এই নাইট্রোজেন হচ্ছে দ্বি আণবিক গ্যাস, আর দ্বি আণবিক গ্যাসের জন্য আমার গামার মান হচ্ছে 1.4। আমি তোমাদেরকে সাজেস্ট করব গামার মান যেন তোমরা এই এক আণবিক, দ্বি আণবিক, তিন আণবিক গ্যাসের জন্য গামার মানগুলো যেন তোমরা মনে রাখো, এবং আর এর মানটাও অবভিয়াসলি তোমাদের মনে রাখতে হবে। ও আচ্ছা, ইম্পর্টেন্ট কথা, এখানে দেখো নাইট্রোজেনের ভর আমাকে দিয়ে দিতে, বাট আমি খেয়াল করিনি। ঠিক আছে, তো এখন কোন প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা বেশি, তো তুমি এখানে মানগুলো বের করবা, দেখবা এখানে ডাব্লিউ আই এস গ্রেটার দেন ডাব্লিউ এ ডি, একই রেঞ্জের মধ্যে আমার দুইটা প্রক্রিয়ায় সবসময় আইসোথার্মাল প্রসেসটা বেশি কাজ করবে। ঠিক আছে, তো এগুলা তোমরা এমনি এমসিকিউর জন্য জাস্ট শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। তো এই ছিল আমাদের 2 নাম্বার অঙ্কটা। তো এখন আমরা আমাদের তৃতীয় নাম্বার প্রশ্নটি দেখব, যেটা কিনা রাজশাহী বোর্ডে আসছে। দেখো, একটি তাপীয় ব্যবস্থায় আমার 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে রাখা আছে। অর্থাৎ এই যে মনে করো এটা একটা আমার সিস্টেম, তো এই সিস্টেমের মধ্যে আমার নাইট্রোজেন গ্যাস রাখা আছে। তখন এই নাইট্রোজেন গ্যাস কি পরিমাণ আছে, 14 গ্রাম পরিমাণ আছে, 14 গ্রাম আছে। তারপরে আমার কি টেম্পারেচার কত, T1 টেম্পারেচার কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তারপর চাপ কত, P1 কত, 1 atm। আচ্ছা ফাইন। তারপর এখন বলতে স্থির চাপে এতে অপশক্তি, সরি তাপ শক্তি হবে এটা, তাপ শক্তি, স্থির চাপে এতে তাপ শক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়। অর্থাৎ আমি যখন চাপকে স্থির রেখে, চাপকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার তাপ দিলাম, এখানে যখন তাপ দিলাম তখন টেম্পারেচার T2 হয়ে গেল 35 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার বেড়ে গেল। আচ্ছা ভালো কথা। পরবর্তীতে পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমুষ্ণ প্রক্রিয়ায় একই আদি অবস্থা হতে একই আয়তন পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এই যে এখন যে আয়তনটা আছে B1, তারপর তাপ দেওয়ার পরে যে আয়তনটা হয়েছে B2, ওই B1 এবং B2 এর মধ্যেই কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেটা কি সম উষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে ওইটা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ টেম্পারেচার কোনো পরিবর্তন হয় না, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। বুঝতে পারছি। তো এখন তারা আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে, আর এর মান দিয়ে দিয়েছে, সিবি এর মান দিয়ে দিয়েছে, বাস এটুকু। এখন তাপীয় যান্ত্রিক সমতা, এগুলো হ্যান তোমরা এগুলো পারবা আশা করি। তা আমরা মেইন ফোকাস করব হচ্ছে ঘ আর গ এর মধ্যে। উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো। উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো। এখন খেয়াল করো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কি জানি, এটা একটু খেয়াল করি। আগে কি বের করতে হবে সেটা বুঝো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন আমার ডি ইউ সমান কি আসতেছে, তাহলে ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। তা আমরা ডি ডাব্লিউ সমান কি জানি, আমরা ডি ডাব্লিউ সমান জানি হচ্ছে পি স্থির চাপে B2 মাইনাস
B1, ঠিক আছে, এটা স্থির চাপের জন্য। একইভাবে আমরা DQ সমান, নিশ্চয়ই তোমাদের মনে আছে, N C P DT, DT, এই DT কে আমরা লিখতে পারি কি T2 মাইনাস T1, আমি একবারই লিখলাম আর কি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, এখানে মাইনাস থাকে। বাট এখানে লক্ষ্য করি T1 আর T2 এর মান তারা আমাকে দিয়ে দিচ্ছে, T1 এবং কি T2 এর মান আমাকে বলে দিলেও B1 সরি CP এর মান আমরা জানি না, এবং জানি না কি B2 এর মান কত আর B1 এর মান কত, ওই ইনফরমেশন গুলো আমাদের কাছে নেই। অর্থাৎ আমি যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে চাই, তাহলে আগে আমাকে এই তিনটি ইনফরমেশন বের করে দিতে হবে। বন্ধুরা, আমরা সিস্টেমেটিক্যালি প্রশ্নকে অ্যানালাইসিস করে বুঝে নিব যে আমাদের মেইন টার্গেটের জন্য আগে আমাদের কি কি বের করে দিতে হবে। তো এখন দেখো, আগে আমরা স্টেপ বাই স্টেপ B1 B2 B3 এগুলো বের করে নিই। দেখো, আমরা গ্যাসের আদর্শ সূত্র থেকে কি জানি? গ্যাসের আদর্শ সূত্র অনুসারে আমরা কি জানি? P V is equal N R T, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে দেখো P1 B1 তাহলে obviously T1, তখন P1 সমান কত? 1 অ্যাটমোস্ফিয়ার। তো 1 অ্যাটমোস্ফিয়ার কে 1 atm কে কনভার্ট করতে হবে কোথায়? আমার প্যাসকেলে, ঠিক আছে। তো 1 প্যাসকেল সমান কত? 1.013 নিউটন মিটার ইনভার্স 2, সরি এখানে আরেকটা পার্ট থাকবে, ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার ইনভার্স 2। এটা এই নিউটন মিটার ইনভার্স 2 কি বেসিক্যালি বলা হয় প্যাসকেল, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এই জায়গায় V1 আমরা বের করব। V1 সমান কত পাবো তাহলে? N R T1 ডিভাইডেড বাই কি P1, ঠিক আছে। তো এখন N এর মান কত? দেখো N এর মান তারা আমাকে সরাসরি দিয়ে দেয়নি। N এর মান কত? N এর মান হচ্ছে N ইজ ইকুয়াল, আমরা কি জানি? আমরা কিছুক্ষণ আগেই পূর্বের কোন একটা অঙ্কের মধ্যে আমরা দেখছি কি, এই যে নাইট্রোজেনের আণবিক ভর কত ছিল? তো আমার নাইট্রোজেন কি পরিমাণ দেওয়া আছে? নাইট্রোজেন দেওয়া আছে 14 গ্রাম। আর নাইট্রোজেনের আণবিক ভর কত? আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর, পারমাণবিক ভর যদি তোমার হয় 14, তাহলে আণবিক ভর কত হবে? N2, তাহলে 28। ক্লিয়ার? তো এই জায়গায় আমরা n এর মানটাও পেয়ে যাচ্ছি। তো n এর মান পাচ্ছি কত? 0.5 মোল, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে n এর মান বসাই 0.5 মোল ইনটু কিসের মান এটা? এই 8 দশমিক, এটা আমাকে তারা দিয়ে দিচ্ছে 8 দশমিক কত 31 ইনটু এই T2 এর মান কত হবে? T1 এর মান কত হবে? এটা যদি আমরা কেলভিনে কনভার্ট করি, 30 ডিগ্রি সেলসিয়াস কে যদি আমরা কেলভিনে কনভার্ট করি 303 কেলভিন, নিচে 1.013 ইনটু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 5। তো এখন আমরা যদি ক্যালকুলেট করি B2 সমান পাবো হচ্ছে, সরি B1 সমান পাবো হচ্ছে 0.0124 মিটার কিউব। এই যে B1 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা এই জায়গা থেকে B2 ও পেয়ে যেতে পারি, সেটা কেমনে? দেখো আমরা জানি কি B1 T1 is equal B2 T2। তো তোমার কাছে B1 এর মান জানা আছে, T1 এর মান জানা আছে, T2 এর মান জানা আছে, তাহলে B2 মান যদি বসাও তুমি এখানে ক্যালকুলেট করলে পাবা 0.0126 মিটার কিউব। আচ্ছা খেয়াল করো, এটা 0.0124 আর এটা কত 6, অর্থাৎ এটা বেশি না? অর্থাৎ এখানে B1 is greater than, সরি less than B2, ঠিক আছে। B1 is less than B2, B1 is less than B2।
অর্থাৎ এই যে এখানে আমার কৃত কাজ W হবে পজিটিভ, এটা তোমরা জানো। তো এখন এরপর আসি আমরা B1 আর B2 বের করে ফেললাম, আমরা B1 এবং কি B2 এর মান বের করে ফেললাম। তো আমাদের টার্গেট এখন কি সিপি বের করা। তো এখন দেখো তোমরা নিশ্চয়ই একটা ফর্মুলা জানো যে সিপি মাইনাস সিবি ইকুয়াল কি আর, ঠিক আছে। তো এখন সিপি কত হবে, তাহলে সিপি কত হবে আর প্লাস সিবি। তো সিবি এর মান তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে, সিবি এর মান তোমাকে প্রশ্নের মধ্যে দিয়েই দিছে। এখন সিবি এর মান যদি তুমি এখানে বসাও, আর এর মান যদি বসাও, তাহলে সিবি এর মান তুমি পেয়ে যাবা। এন্ড দেন সমস্ত মান যদি তুমি এইখানে বসাও, তাহলে ইউ এর মান আসবে হচ্ছে কত, 52.2 সরি 52 জুল। ঠিক আছে, আমি আসলে এখানে তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, ক্যালকুলেশন করে দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আসলে তোমরা শুধু ছোট ছোট ক্যালকুলেশন গুলা করে নিতে পারবা। তো এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা একটু দেখি। দেখো, স্থির চাপে প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়া উদ্দীপকের কৃত কাজের মান সমান হবে কিনা। তো তুমি গ হতে, এই যে গ হতে তুমি স্থির চাপের মান, স্থির চাপে কৃত কাজ কত সেটা তুমি পেয়ে যাবা। গ হতে স্থির চাপে কৃত কাজ কত, P ইকুয়াল B2 মাইনাস B1, এটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, বাট তোমাকে বের করতে হবে কি সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কত। তো তুমি সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কত সেটা জানো। সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা কি, n r t ln b2 ডিভাইডেড বাই b1। তো b2 এর মান জানা আছে, b1 এর মান জানা আছে, r এর মান জানা আছে, n এর মানও তুমি গ এর মধ্যে বের করছো। তো t এর মান কত হবে, t এর মান কত হবে। তো দেখো, টেম্পারেচার যদি পরিবর্তন না হয়, দ্যাট মিন্স 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসই থেকে যাবে, তাই না। আমার 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসই থেকে যাবে। অর্থাৎ টেম্পারেচার যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কখনো 25 ডিগ্রি হওয়ার প্রশ্নই আসে না। প্রথম কেসে 25 ডিগ্রি আসবে, স্থির চাপে আমার পরবর্তী টেম্পারেচার 35 ডিগ্রি আসবে। কিন্তু আমার পরবর্তী ধাপে অর্থাৎ সমুদ্র প্রক্রিয়া যখন সম্পন্ন করব, তখন 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসই থেকে যাবে। অর্থাৎ এইখানে আমার টি বসবে কত, আমার টি বসবে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কেলভিনে কনভার্ট করলে 303 কেলভিন। তো এখানে তুমি যদি মান বসাও, তাহলে তোমরা তোমাদের প্রয়োজনীয় ফলাফল পেয়ে যাবা। তো এবং দেখবা হচ্ছে তোমরা W1 is equal কি W2। তো তোমাদের ফলাফল আসবে W1 is equal W2 বরাবর অ্যাপ্রক্সিমেটলি সমান আসবে। তো তোমরা বলতে পারো অলমোস্ট সমান। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাই। বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি দেখব কুমিল্লা বোর্ড 2023। দেখো, চিত্রে একটি কার্নো ইঞ্জিন পিবি লেখচিত্র দেওয়া হলো। আচ্ছা, এটা বলতেছে আমাদের এটা একটা কার্নো ইঞ্জিন, এই কার্নো ইঞ্জিন পিবি লেখচিত্র তারা আমাদেরকে বলে দিচ্ছে। আচ্ছা ফাইন, বুঝলাম। কি কি দিয়ে দিল, তাপীয় ইঞ্জিন কাকে বলে, তাপীয় ইঞ্জিন কাকে বলে এগুলো তোমরা দেখে নিতে পারো। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কত প্রকার, দুই প্রকার, পিবি এবং সিপি এবং সিবি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন খেয়াল করো, আমাকে তারা কি বলছে, ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ কত নির্ণয় করো, ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ কত নির্ণয় করো। তো আমরা W সমান কি জানি, W সমান জানি কি পরিমাণ অ্যাকসেপ্ট করছে আর কি পরিমাণ ছেড়ে দিছে। অর্থাৎ এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি Q1 500 জুল অ্যাকসেপ্ট করছে, বাট Q2 কত, ওই ব্যাপারে কোনো ইনফরমেশন কি আমাদের কাছে আছে। আচ্ছা, আমরা জানি কার্নো ইঞ্জিন তোমার কি প্রত্যাবর্তী ইঞ্জিন নাকি অপ্রত্যাবর্তী ইঞ্জিন, এটা আমাকে বলে দেয় না। এই ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিন নাকি অপ্রত্যাবর্তী ইঞ্জিন আমাকে বলে দেয় না। একটা ইম্পর্টেন্ট কথা, কার্নো ইঞ্জিন যে সবসময় প্রত্যাবর্তী ইঞ্জিন হবে এটা কিন্তু সত্য না। ঠিক আছে, একমাত্র প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য আমি এর আগে হয়তো বলছিলাম যে কার্নো ইঞ্জিনের জন্য এই কথাটা, কিন্তু এই কথাটা আসলে আমরা যদি লিখি Q1 divided by Q2 is equal T1 divided by T2, এই কথাটা একমাত্র আমরা লিখতে পারি হচ্ছে প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য। এখন আমাকে যদি উল্লেখ করে না দেয় উপরে ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিন নাকি অপ্রত্যাবর্তী ইঞ্জিন, তখন আমি ধরে নিব হচ্ছে ওই ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিন। আর এখানে আমাকে কার্নো ইঞ্জিন বলে দিছে, কিন্তু প্রত্যাবর্তী ইঞ্জিন নাকি অপ্রত্যাবর্তী ইঞ্জিন এই ব্যাপারে কোনো ইনফরমেশন তারা আমাকে বলে নাই। অর্থাৎ আমি এই ইঞ্জিনটাকে ধরে নিতে পারি একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, এবং এইখান থেকে T1 divided by T2 থেকে আমি আমার বের করে নিব। তাহলে T1 এর মান তারা আমাকে এগুলা
কনভার্ট করে দিছেই, কেলভিনে দিয়ে দিছে, আমাদের আর কষ্ট করে কনভার্ট করতে হচ্ছে না। তো Q1 কত 500 জুল, আর এখানে Q2 কত, তো আমরা Q2 এর মান ক্যালকুলেট করলে এখানে পেয়ে যাব হচ্ছে Q2 এর তো আমরা Q2 এর মান ক্যালকুলেট করলে এখানে কত সেটা পেয়ে যাব। এখন ওই Q2 এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমার W কত আসবে সেটা পেয়ে যাব। তো আমরা W সমান পাবো কি 266 জুল। ঠিক আছে, আমি আসলে ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, আমি বিশ্বাস করি তোমরা এগুলো করতে পারবা। ঠিক আছে, এরপর দেখো উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা অর্ধেক হবে কিনা। খেয়াল করো, উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা দ্বিগুণ হবে কিনা। আচ্ছা, এখন কার্নো ইঞ্জিনের বর্তমান দক্ষতাটা কত? কার্নো ইঞ্জিনটার বর্তমান দক্ষতা কত? আমরা জানি কার্নো ইঞ্জিন বর্তমান দক্ষতা T2 ডিভাইডেড বাই T1 ইনটু কত 100%। এটা যদি করি তাহলে আমরা কার্নো ইঞ্জিনের বর্তমান দক্ষতা পাবো হচ্ছে 53.2% হচ্ছে কার্নো ইঞ্জিনের বর্তমান দক্ষতা। তো এখন বলতেছি কি কার্নো ইঞ্জিনের বর্তমান টেম্পারেচার, উৎসের টেম্পারেচার যেটা তাপ গ্রাহকের টেম্পারেচার যেটা, ওটাকে দ্বিগুণ করে দিচ্ছি। তাহলে আমার ফর্মুলা আবার লিখি, মাইনাস টি টু প্রাইম হয়ে যাবে এখন, কেননা এটা চেঞ্জ হয়ে গেছে ইনটু 100%, ইনটু 100%। তো তুমি যদি এখন এখানে মান বসাও 1 মাইনাস T2 কে কত করে দিছে, দ্বিগুণ করে দিছে। তো দ্বিগুণ করে দিলে এটা হবে কি 2 ইনটু T2 ডিভাইডেড বাই T1 ইনটু কত 100%। ঠিক আছে, তো তুমি T2 এর মানও জানো, T1 এর মানও জানো, এখানে ক্যালকুলেট করলে তোমরা পাবা কত 6.41%। তো এখন খেয়াল করো, আমাকে তারা বলতেছিল কি অর্ধেক হবে কিনা। এখানে দেখা যাচ্ছে অর্ধেক তো দূরের কথা, অর্ধেকের চেয়ে অনেক বেশি কমে যাচ্ছে। তাহলে এখানে লিখতে হবে কি অর্ধেক হবে না, বরং অনেক বেশি কমে যাবে। তাহলে অঙ্কটা খুব সিম্পল ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, আহ আচ্ছা এটা না, দ্বি-আণবিক গ্যাস সংবলিত একটি কার্বন ইঞ্জিন, আমার কত 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 দ্বি-আণবিক গ্যাস সংবলিত একটি কার্বন ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎসে তাপ গ্রহণ করে প্রতি প্রসারণে আয়তন 3 গুণ হয়। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করি, আমরা একটা কার্বন ইঞ্জিন সম্পর্কে কি জানি? এই যে এটা যদি আমার কার্বন ইঞ্জিন হয়, এই যে এটা গ্রাফটা এরকম অনেকটা। এখন প্রথম ধাপে আমার কি ঘটে, সমউষ্ণ প্রসারণ ঘটে, সমউষ্ণ প্রসারণ ঘটে। এবং দ্বিতীয় ধাপে কি ঘটে, সমউষ্ণ সমউষ্ণ সরি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। এখন সমউষ্ণ প্রসারণে যে টেম্পারেচারটা থাকে ওটাকে আমরা বলতাম কি T1, উৎসের টেম্পারেচার। আর এই যে এখানে এসে যেটা হবে T2, টেম্পারেচার কমে যাবে না, রুদ্ধতাপীয় প্রসারণ আমরা জানি টেম্পারেচার হ্রাস পায়, ওইটা হচ্ছে আমার T2। এখন আমাকে বলতেছে ইঞ্জিনটির প্রাথমিক দক্ষতা কত সেটা বের করতে, ইঞ্জিনটার প্রাথমিক দক্ষতা কত সেটা বের করতে। তো আমরা দক্ষতা সমান কি জানি, দক্ষতা সমান আমরা জানি কি 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইনটু 100%। ঠিক আছে, ইনটু 100%। বাট এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা কি আমাকে তারা T1 এর মান কত দিয়ে দিলেও T2 এর মান কত আমাকে বলে দেয়নি, T2 সমান কত সেটা আমাকে বলে দেয়নি। এখন খেয়াল করো, আমার টেম্পারেচার কোথায় পরিবর্তন হচ্ছে, আমার টেম্পারেচার পরিবর্তন হচ্ছে এই যে এই ধাপে রুদ্ধতাপীয় প্রসারণের মধ্যে আমার টেম্পারেচার পরিবর্তন হচ্ছে। রুদ্ধতাপীয় প্রসারণে এই জায়গায় আমার T1 আর এই জায়গায় আমার কি T2, আর ওটাই আমার লাগতেছে। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার ভার্সেস আয়তনের একটা সম্পর্ক জানি, টেম্পারেচার ভার্সেস আয়তনের একটা সম্পর্ক জানি। ওই সম্পর্কটা কি, আমাদের T1 B1 gamma minus 1 is equal
T2 B2 গামা -1। এখানে গামার মান আমরা ইতিমধ্যে জানি 1.4 এক আণবিক গ্যাসের জন্য। এখন T2 সমান কত আমরা জানি, এবং B1 আর B2 তাহলে কি হবে? দেখো এটা কি বলতেছে, প্রতিটি প্রসারণে আয়তন কত গুণ করতেছে? 3 গুণ করতেছে। অর্থাৎ এই জায়গায় যদি B1 হয়, এই জায়গায় যদি B1 হয়, আর এই জায়গায় যদি B2 হয়, তাহলে এই যে B2 ইকুয়াল হবে 3B1। বুঝতে পারছি? অর্থাৎ আমি যদি লিখি T1, আমার আমার টার্গেট কি T2 বের করা, তাহলে T1 ব্র্যাকেট B1 ডিভাইডেড বাই B2 গামা -1। আশা করি কি করছি, ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এগুলো না বোঝার মতো আসলে কিছুই না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 1/3 এটা গামা -1। এখানে তুমি ক্যালকুলেট করলে T2 এর মান পাবা হচ্ছে কত? 322.2 কেলভিন। ঠিক আছে, এটা কি T2 এর মান। এখন T2 এর মান তোমার কাছে জানা আছে, T1 এর মানও জানা আছে, তো এটার মান বের করা আশা করি খুব একটা কঠিন না। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল, একটু বিশেষ নজরে দেখো। ইঞ্জিনের দক্ষতা কত? 60% হলে কি ব্যবস্থা নিতে, মানে ইঞ্জিনের দক্ষতাকে যদি আমি 60% করতে চাই, তো আমাকে কি কি ব্যবস্থা নিতে হইতে পারে? এখন একটা বিষয় খেয়াল করো, ইঞ্জিনের দক্ষতা 60% করার জন্য আমরা কি কি করতে পারি? দেখো আমরা দক্ষতা সমান কি জানি? আচ্ছা এগুলো আমি একটু রিমুভ করি। দক্ষতা সমান আমরা কি জানি? দুই একটা ফর্মুলা আমাদের কাছে জানা আছে, বাট দ্বিতীয় ফর্মুলাটা যদি আমরা আলোচনা করি, দক্ষতা সমান আমরা কি জানি? এই যে দেখো, আমরা জানি দক্ষতা সমান 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইনটু কি 100%। দেখো T2 কত, খেয়াল করো, আমরা দক্ষতা সমান যদি T2 ডিভাইড বাই T1 জানি, এখন এখানে লক্ষ্য করো ফলাফল, এই যে 1 মাইনাস, এটা না 1 মাইনাস T2 একটা করতেছি আমরা, এই মানটা যত ছোট হবে, এই মানটা T2 ডিভাইডেড বাই T1, এই মানটা যত ছোট হবে, আমার এইটা তত কর্মদক্ষতা তত কি বাড়বে। এটা যত ছোট হবে, আমি 1 মাইনাস করলে 1 থেকে আমি তত ছোট একটা মান বাদ দিতে পারি। খেয়াল করো, এই মানটা যত ছোট হবে আমার, এই যে এই মানটা যত ছোট হবে, তত আমি 1 থেকে ছোট মান বাদ দিব, আর 1 থেকে যত ছোট মান বাদ দিব, আমার 100 এর সাথে ওই বড় মানটা গুণ হয়ে আমার এই যে কর্মদক্ষতার মানও বৃদ্ধি পাবে না? অর্থাৎ আমার টার্গেট কি? এটাকে ছোট করা। এটাকে ছোট করার দুইটা বুদ্ধি আমাদের কাছে আছে। হচ্ছে T1 কে স্থির রেখে, T1 কে স্থির রেখে T2 কে কি করা? ছোট করা। T2 কে কি করা? ছোট করা। তবে এই মানটা ছোট হবে। আরেকটা বুদ্ধি হইলো কি, এখানে লিখে আমি যেন দুইভাবে করতে পারি। T2 কে স্থির রেখে T1 কে এই যে নিচের মানটাকে কি করা? বড় করা। দুইটা বুদ্ধিতে আমরা করতে পারি। এখন আমরা দেখি কোনটাতে কি করতেছি। তা আমার কর্মদক্ষতা করতে হবে কি 60%। ঠিক আছে, ইজ ইকুয়াল 1 মাইনাস T2 পরিবর্তন করব, অর্থাৎ T2 কত আসতেছে ওটা আমরা দেখার চেষ্টা করব। T কনস্ট্যান্ট থাকবে, আমার T1 কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ 500 কনস্ট্যান্ট থাকবে, ইনটু কত 100%। তো আমি যদি এখানে ক্যালকুলেট করি, তো এই জায়গায় আমরা পাবো কি T2 ইনটু 500 ইজ ইকুয়াল, এটা 0.6, দ্যাট মিন্স 0.4। তার মানে আমার T2 সমান কত আসতেছে? 0.4 ইনটু 500 কেলভিন। ঠিক আছে, অর্থাৎ আমি যদি T2 কে 200 কেলভিনে রূপান্তর করি, T2 কে কোথায় রূপান্তর করি? 200 কেলভিনে রূপান্তর করি, তখন আমার এই যে এটা কত হবে? 60% হবে। ঠিক আছে, আমার দক্ষতা কত পার্সেন্ট হবে? 60% হবে। লক্ষ্য করি আমরা T2, এটা হচ্ছে নতুন T2 আছে, T2 প্রাইম দেওয়া উচিত, T2 প্রাইম।
অ্যাকচুয়াল T2 কত ছিল সেটা কিন্তু আমরা গ এর মধ্যে বের করছি, তাই না? তাহলে যদি আমরা বর্তমান T2 কে 200 কেলভিনে রূপান্তর করি তাহলে এটার কর্মদক্ষতা 60% করা সম্ভব হবে। এখন দেখি এখানে কর্মদক্ষতা 60% কাকে পরিবর্তন করবে, এবার কাকে পরিবর্তন করব, T1 কে পরিবর্তন করব, অর্থাৎ আমার T2 ইজ কনস্ট্যান্ট। এখন আমরা গ হতে T2 কত পাইছিলাম, 322 গ হতে T2 পাইছিলাম 322.2 কেলভিন। ক্যালকুলেট করে তোমরা এগুলো দেখবা আসলে নিচে কত T1 আমরা বের করব কনস্ট্যান্ট পার্ট ইনটু 100 ইনটু 100%। আমরা এই জায়গায় পাচ্ছি কত, একই ভাবে আমরা T2 সমান পাবো হচ্ছে 322.2 ডিভাইড বাই 0.4 805.5 কেলভিন। আমরা দুইটা ব্যবস্থা নিতে পারি, হয় তাপ গ্রাহকের টেম্পারেচার 200 কেলভিনে রূপান্তর করব, নয়তোবা তাপ উৎসের টেম্পারেচার 805.5 কেলভিনে রূপান্তর করব। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া দুইটার একসাথে পরিবর্তন করলে কি হয়? আসলে দুইটার একসাথে পরিবর্তন না, একটা কিস্তি রেখে আরেকটাকে পরিবর্তন করতে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই ছোট্ট অঙ্কটি বুঝতে পারছো। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে চট্টগ্রাম বোর্ড। আচ্ছা, এটা হচ্ছে ক্লসিয়াস, টাইপিং মিস্টেক, ক্লসিয়াস পিস্টন যুক্ত সিলিন্ডারে 1 মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে, অর্থাৎ n সমান কত এখানে 1 মোল, 1 মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে পিবি এর লেখচিত্র নিম্নে প্রদর্শন করা হয়েছে। এটার কথা বলছি, পিবি লেখচিত্র নিম্নে প্রদর্শন করা হয়েছে। আচ্ছা, ভালো কথা। তো এন্ড দেন আমাকে কি বলতেছে, ক্লসিয়ারের মতে এটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বৃদ্ধি হ্যান ত্যান কথাবার্তা এগুলো তোমরা জানো। এই যে দেখো, উদ্দীপকের সূত্র অনুসারে হাইড্রোজেন গ্যাসকে বি হতে সিতে আনতে কাজের পরিমাণ কত? উদ্দীপকের উদ্দীপক অনুসারে হাইড্রোজেন গ্যাসকে কোথায় বি থেকে কোথায় আনতেছি, আর সিতে আনতেছি। আমরা অবভিয়াসলি জানি যে এই যে এইখানে আসলে হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রসারণ। তো দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কৃতকাজের ফর্মুলা দুইটা জানি, একটা পিবি দিয়ে, একটা পিবির সাথে রিলেটেড, আর একটা কি T1 T2 মাইনাস T1 এর সাথে রিলেটেড। তো আমাকে কি কি ইনফরমেশন দিতে দেখি, এই যে দেখো বিবি আমাকে দিয়ে দিতে তারা 4.5 ইনটু ইনটু 10 ইনভার্স 3, এই যে 4.5 আবার ইনটু কত 10 ইনভার্স 3, মানে V1 এর সাথে 4.5 এর সাথে ইনটু 10 ইনভার্স 3 এড করতে বলে দিচ্ছে তারা আমাদেরকে। বাট বিসি অর্থাৎ ফাইনাল আয়তন কত ওই ব্যাপারে কোনো ইনফরমেশন তারা আমাকে দিয়ে দেয়নি। কিন্তু লক্ষ্য করি এই জায়গায় T1 অর্থাৎ বি এর মধ্যে টেম্পারেচার T1 আর সি এর মধ্যে টেম্পারেচার T2, এই ইনফরমেশনটা তারা আমাকে বলে দিয়েছে। দ্যাট মিন্স আমি টেম্পারেচার দিয়ে যে ফর্মুলাটা আছে BW ইকুয়াল কি n r গামা মাইনাস 1 T2 ডিভাইডেড বাই T1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে মান বের করতে পারবো। ইম্পর্টেন্ট কথা, হাইড্রোজেন গ্যাস বললো, হাইড্রোজেন গ্যাস মানে কত, হাইড্রোজেন দুইটা, দ্যাট মিন্স এটা দ্বি আণবিক গ্যাস, তো গামার মান বসবে 1.5 1.4, আন্দাজে গামার মান বসালে হবে না, এটা দিয়ে দিছে আমাকে। আই হোপ তোমরা এটা বের করতে পারবা। এখন দেখো ক্লোজিয়াসের দাবিটি যুক্তি কিনা। ক্লোজিয়াসের দাবি যেটা করতেছে, ক্লোজিয়াস কি বলছে, এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া বলছে না, ক্লোজিয়াসের দাবিটা যুক্তি কিনা। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে একটা সিস্টেম প্রত্যাবর্তী হবে যদি Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল T1 ডিভাইডেড বাই T2 হয়। অর্থাৎ উৎসের টেম্পারেচার আর গ্রাহকের টেম্পারেচার অনুপাত এবং উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করছে আর গ্রাহকে কি পরিমাণ তাপ দিতে, ওই দুটোর অনুপাত যদি সমান হয় তখন এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে। আরো একটা বুদ্ধি হচ্ছে কি, আমার এন্ট্রপির পরিবর্তন ডেল এস যদি 0 হয় তখন আমি ওটাকে কি কি বলতে পারি, প্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে পারি। দেখুন T1 আর T2 তো আমাকে দিয়ে দিল, কিন্তু আমাকে Q1 এর ব্যাপারেও কোনো ইনফরমেশন দিয়ে দেয়নি, Q2 এর ব্যাপারেও কোনো ইনফরমেশন দিয়ে দেয়নি। অর্থাৎ আমি আমাদের প্রথম বুদ্ধিটাকে কাজে লাগিয়ে এটা প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী ওটা টেস্ট করতে পারতেছি না। তাহলে আমাকে টেস্ট করতে হবে আমাদের সেকেন্ড বুদ্ধি নিয়ে, এন্ট্রপির পরিবর্তন কত সেটা নিয়ে। তো চলো তাহলে আগে আমরা এখানে প্রত্যেকটা ধাপে এন্ট্রপির পরিবর্তনটা কত সেটা একটু বের করার ট্রাই করি। দেখো, আমরা যদি লিখি প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন কত,
এই এন্ট্রপির পরিবর্তন এস এ বি, অর্থাৎ এ বি ধাপে এন্ট্রপির পরিবর্তনটা কত। এখন খেয়াল করো, এ বি ধাপটা কি সমষ্ণ প্রসারণ না? তো সমষ্ণ প্রসারণের জন্য এন্ট্রপির পরিবর্তন কি? আমরা এন্ট্রপির পরিবর্তন সমান কি জানি? ডি কিউ ওয়ান ডি কিউ ডিভাইডেড বাই, আচ্ছা কিউ ওয়ান না হয় এখন দিলাম না, কিউ ওয়ান এখন দিলাম না, লিখি আগে নরমালি লিখি। আমরা এন্ট্রপির পরিবর্তন সমান কি জানি? ডি কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তো এখন দেখো এখানে কোথায় ঘটতেছে কাজগুলো, এই জায়গায় না, এই জায়গায় এন্ট্রপি পরিবর্তন, তাহলে ডি কিউ কত হবে? কিউ ওয়ান হবে না? আশা করি বুঝতে পারছো কেন কিউ ওয়ান এই লাইনের উপর। ঠিক আছে, তো টেম্পারেচার কত হবে? অবভিয়াসলি টি ওয়ান। এখন কিউ ওয়ান কত হবে? কি পরিমাণ তাপ গ্রহণ করছে? যে পরিমাণ কাজ করতে সেই পরিমাণ তাপ গ্রহণ করবে না? এখান থেকে এখানে আসতে যে পরিমাণ কাজ করা হয়েছে সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা তো জানি ডি কিউ ইজ ইকুয়াল কি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, অর্থাৎ এখানে অবভিয়াসলি একটা কি হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটবে। দেখো টার্বো ইঞ্জিন আসলে এখানে, টার্বো ইঞ্জিন সে সমস্ত ইঞ্জিনকে বলা হয় যারা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে না, অর্থাৎ আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এখানে জিরো, যে পরিমাণ তাপ গ্রহণ করবে সে সেই পরিমাণ কাজই করবে। তো আমরা এখানে ডাব্লিউ সমস্ত প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা কি জানি? এন আর টি, অর্থাৎ টি ওয়ান ডিভাইডেড বাই লন বি টু ডিভাইডেড বাই বি ওয়ান। এখন বি টু এর মান আমাকে দিয়ে দিতে, বি ওয়ান এর মানও তারা আমাকে বলে দিতে। এই যে আমার বি টু কত হবে আর ডি ওয়ান, আমি যদি এখানে মান বসাই দেখা যাবে এটা কত বলতেছে, কত মোল বলছে ওই ব্যাপারে কি তারা আমাকে কোনো ইনফরমেশন দিতে? এই যে দিতে 1 মোল হাইড্রোজেন গ্যাস বলে দিতে। আর এর মান আমরা জানি, টি এর মান কত? 600 কেলভিন, টি ওয়ান এর মান 600 কেলভিন, লন বি টু সমান কত? এই যে বি টু মানে এই যে এটা ফাইনাল 4.5 ইন্টু 10 ইনভার্স 3। বি ওয়ান কত? এই যে বি ওয়ান, এই যে এখানে বি ওয়ান কত? 2.5 ইন্টু 10 ইনভার্স 3, এদিকে 600। তো এখানে যদি আমি ক্যালকুলেট করি আমার এই আমার এই চাপের পরিবর্তন আসবে কি, এন্ট্রপির পরিবর্তনটা এখানে আসবে হচ্ছে 4.49 জুল পার কেলভিন। ঠিক আছে, এটা ছিল এন্ট্রপির পরিবর্তন। তো তাই এই জায়গায়, তো এখন দেখো এরপর আমরা দেখবো কি, এরপর দেখবো হচ্ছে কোথায় পেলাম, হ্যাঁ এরপর আমরা দেখবো হচ্ছে কি এন্ট্রপির পরিবর্তন কোথায়? বিসি এর মধ্যে। এখন দেখো এন্ট্রপির পরিবর্তন বিসি, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে কিউ ডি কিউ কি হয়? সবসময় শূন্য হয়, অর্থাৎ ডি কিউ যদি শূন্য হয় আমরা জানি এচ সমান কি ডি কিউ ডিভাইড বাই টি। হ্যাঁ, ডি এচ সমান ডি কিউ ডিভাইড বাই টি। এন্ট্রপির পরিবর্তন যদি শূন্য হয়, সরি ডি কিউ যদি শূন্য হয়, তাপের গ্রহণ যদি শূন্য হয়, তাপের গ্রহণ যদি না হয়, তাহলে এখানে ফলাফল 0 ডিভাইডেড বাই টি আসবে না, তাহলে শূন্য না। অর্থাৎ বিএস এর মধ্যে আমাদের এন্ট্রপি পরিবর্তন কি 0। তো এক্স্যাক্টলি এই যে এই লাইনের মধ্যেও এটাও রুদ্ধতাপীয় সংকোচন, কিন্তু এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা রুদ্ধতাপীয় সংকোচন। মুদ্রা কথা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার এন্ট্রপির পরিবর্তন কি সব সময় শূন্য হয়, অর্থাৎ সি এ রাস্তার মধ্যে এন্ট্রপি পরিবর্তন 0 হবে। তো আমার ফাইনালি একটা রাস্তায় বাকি আছে, ওটা কি? এই যে রাস্তাটা এস বিসি, এস এস সরি সি ডি এর মধ্যে এন্ট্রপি পরিবর্তন কত? এখানে লিখো ডি কিউ টু, এই যে এখানে অবভিয়াসলি কিউ টু এদিকে বাইর হবে, এই জন্য কিউ টু ডিভাইড বাই টি টু। আশা করি বুঝতে পারছো। এখানে আমরা জানি এন আর টি টু লন বি বি, এই যে এখানে B4 ডিভাইডেড বাই B3। আচ্ছা, তো এই জায়গায় এখানে একটা সমস্যা কি, আমাকে B4 অর্থাৎ এই যে সি পয়েন্টে টেম্পারেচারটা কত, এই সরি এই আয়তনটা কত, এই যে ডি পয়েন্টে আয়তনটা কত আর সি পয়েন্টে আয়তনটা কত, ডি পয়েন্টে আর সি পয়েন্টে আয়তন কত, ওই ব্যাপারে কোনো ইনফরমেশন আমাকে তারা বলে দেয়নি।
তো আগে আমাকে এইখানে টেম্পারেচার কত সেটা বের করতে হবে। তো চলো আগে আমরা এখানকার টেম্পারেচার কত সেটা বের করে নিই। দেখো এই জায়গায় একটু খেয়াল করো। হ্যাঁ, তো দেখো এই যে আমরা কিন্তু এই লাইনের মধ্যে বিসি লাইনে কি পাচ্ছি আর ভি বিসি আমাকে বলে দিতে কত বলে দিতে 4.5 ইন্টু 10 ইনভার্স 3 আমাকে বলে দিতে, এবং আমাকে টেম্পারেচার T1 সরি মানে টিবি অর্থাৎ T1 ই তো টিবি তাই না, এই পুরো লাইনেই T1, তার মানে বি বিন্দুতেও টেম্পারেচার কি T1, তো আমি এটাকে টিবি দিচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয় আমাদের। এটা কত, এত কেলভিন। আর টিসি এই পুরো লাইনে টেম্পারেচার কত 400 কেলভিন, তো আমি এটা ফাইনালি টিসি লিখতে পারি 400 কেলভিন, কারণ সি বিন্দুটাও ওই লাইনটার উপর। বাট বিসি কত সেটা আমাকে বলে দেয় নাই, অর্থাৎ বি3 আমি বলবো বি3 বি4 বি না দিয়ে বিসি দাও, বিডি দাও, ঠিক আছে। তো এখন এই লাইনটা কি আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লাইন না? আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে বি আর টি এর মধ্যে একটা রিলেশন জানি, সেটা কি বি বি সরি পেশাদ দিয়ে লিখি টি বি 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 গামা মাইনাস 1 টি সি বি সি গামা মাইনাস 1, ঠিক আছে। তো তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে এই যে বিসি এর মানটা তোমার লাগবে। তখন বিসি এর মান তোমরা যদি এখানে ক্যালকুলেট করো, বিসি ইজ ইকুয়াল তোমরা পাবা কি, আশা করি তোমরা এই ক্যালকুলেশন গুলো নিশ্চয়ই করতে জানো, আমাকে আর করে দিতে হচ্ছে না। তো এখানে বিসি এর মান তোমরা পাবা হচ্ছে কি 1.12.4 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। এই যে বিসি এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। বের করব বিডি সমান কত। এখন খেয়াল করো বিডি লাইনটা কোথায়, বিডি লাইনটা কোথায়, আমার বিডি লাইনটা হচ্ছে এই যে এডি লাইনে, এডি লাইনে। তো এখন খেয়াল করো আমার এই বিডি কোন লাইনের উপর, এডি লাইনের উপর। আমার বিডি হচ্ছে কি এডি লাইনের উপর। এখন এডি লাইনের এই বিন্দুটা, এডি লাইনের এই বিন্দুটা আমাকে কি করতে হবে, এই বিন্দুটা বিডি কত সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। দেখুন এখানে লক্ষ্য করি আমরা, আমরা এই যে ডি বিন্দুতে চাপ কিন্তু আমরা জানি, এই বিন্দুতে চাপ কত মানে বিডি কত আমরা জানি 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা আমরা জানি। এবং আমরা এটাও জানি যে এ বিন্দুতে চাপটা কত এবং আয়তনটাও কত। এ বিন্দুর চাপ আমরা জানি 2.5 ইনটু 10 ইনভার্স 3, আর বি বিন্দুর চাপও আমরা জানি এ বিন্দুর চাপও আমরা জানি কত 4 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বা মিটার ইনভার্স 2 যেটা বলতে চাও। এখন আমরা এই যে এটা কি রুদ্ধতাপের সংকোচন না, তো রুদ্ধতাপের সংকোচন হোক বা রুদ্ধতাপের প্রসারণ হোক, আমরা পি আর বি এর মধ্যে একটা সম্পর্ক জানি, পি বি গামা ইজ ইকুয়াল পি বি গামা। অর্থাৎ এখানে তুমি এ দাও তো বি দাও ডি দাও। তো তোমার লাগবে কি এই যে ডি বিন্দু ডি এর মান লাগবে। তো তুমি যদি এখানে মান বসাও, নিচে গামার মান তোমরা জানো ত্রিয়ানবিক গ্যাসের জন্য 1.4, এটা আগেই বলা হয়েছে। তো এখন এই জায়গায় তোমরা B2 এর মান পাবা হচ্ছে কত 3.5 ইনটু 10 ইনভার্স 3 মিটার, ঠিক আছে। তো তোমার প্রয়োজনীয় মানগুলো তুমি পেয়ে গেলা, তোমার প্রয়োজনীয় মান পেয়ে গেলা। এখন ওই মানগুলা যদি তোমরা এখানে বসাও, এই জায়গায় যদি বসাও, তাহলে তুমি SCD এর মান, SCD এর মান তোমরা পাবা হচ্ছে কি 10.52 কেলভিন জুল পার কেলভিন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি বিষয়টা। এখন তুমি যদি মোট এন্ট্রপির পরিবর্তন বের করতে চাও, তাহলে আচ্ছা ইম্পর্টেন্ট কথা, এখানে একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস সাইন আসবে। এই তাহলে লিখবা কি এস এ বি প্লাস এস বি সি প্লাস এস
সিডি প্লাস এস ডি এ। তো এই যে এই মানগুলো কত 4.49 প্লাস 0 মাইনাস 10.52 মাইনাস 0। দেখো এখানে কি ফলাফল 0 আসতেছে? হ্যাঁ, এখানে ফলাফল 0 আসতেছে না। টোটাল এন্ট্রপি পরিবর্তন কত 5.63 কেলভিন জুল পার কেলভিন, অর্থাৎ এখানে এন্ট্রপি পরিবর্তন হয়ে গেল। তো আমরা বলছিলাম কি একটা ইঞ্জিন সমুষ্ণ প্রক্রিয়া পর্যাবর্তী প্রক্রিয়া হওয়ার জন্য আমাদের কাছে দুইটা বুদ্ধি ছিল, তার মধ্যে একটা বুদ্ধি হচ্ছে টোটাল এন্ট্রপি পরিবর্তন কি হওয়া লাগবে, ডেল এস কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। তো আমরা দেখলাম এই সিস্টেমে মোট এন্ট্রপি পরিবর্তন ডেল এস 0 নয়। তো এজন্য আমার এখানে কি হয় নাই, এই ইঞ্জিনকে আমরা এই কি পর্যাবর্তী ইঞ্জিন বলতে পারতেছি না, পর্যাবর্তী চক্র বা পর্যাবর্তী ইঞ্জিন বলতে পারতেছি না। দুইটারই সেম কথা আসলে। তার মানে ক্লোসিয়ার এর যুক্তিটা কি, সরি দাবিটা সঠিক নয়। এবার আমাদের পরবর্তী প্রশ্ন, বরিশাল বোর্ড 2023। তো খেয়াল করো, উপরে পিবি চিত্রে একটি পর্যাবর্তী তাপ ইঞ্জিন। আচ্ছা, তো তারা আমাকে আগে থেকেই এখানে বলে দিচ্ছে কি এই ইঞ্জিনটা আসলে একটা পর্যাবর্তী তাপীয় ইঞ্জিন। ভালো কথা। তো এখন বদ্ধ সিস্টেম কি? আচ্ছা, আমরা এখানে দেখি গগের মধ্যে দেখি এগুলো বাদ। উদ্দীপকের তাপীয় ইঞ্জিনের সমস্ত প্রসারণে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। উদ্দীপকের তাপীয় ইঞ্জিনটার মধ্যে সমস্ত প্রসারণের জন্য এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করে। আমরা ইতিমধ্যে আমাদের পূর্বের অঙ্কটা যদি ভালো করে খেয়াল করে থাকি, তাহলে আমরা আমাদের সমুষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন আমরা জানি কি ডেল এস, আমরা পরে আসছি কি ds is equal dq divided by d। এটা কোন লাইনে হচ্ছে, ab লাইনে হচ্ছে। তাহলে ab লাইন যেহেতু সমুষ্ণ প্রক্রিয়া, s ab is equal কত হবে dq1 divided by t1। আমরা জানি যে পরিমাণ কাজ টেম্পারেচার এখানে নেওয়া হচ্ছে সেই পরিমাণ কাজই এখানে করা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি n r t ln b b divided by b a। b1 b2 দিও না, ঠিক আছে? b1 b2 দিলে প্রবলেম হবে অনেক, এই উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? দেখেন t1 অথবা তুমি চাইলে t a অথবা t b দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? তো t1, তো এখানে যদি তুমি মানগুলো বসাও, তো তুমি এখানে এন্ট্রপি পরিবর্তন কত সেটা পেয়ে যাবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, ওটা কি n কত, এখানে n এর মান কি তারা আমাকে দিয়ে দিছে? যদি n এর মান তারা আমাকে দিয়ে না দেয় তাহলে n সমান কত 1 মোল। মুখস্থ, বুঝতে পারছো? যদি n এর মান দিয়ে না দেয় তাহলে আমি ধরে নিব n সমান কত 1 মোল। তো এখান থেকে তোমরা এন্ট্রপি পরিবর্তন সেটা বের করতে পারবে। তো উচ্চের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনের দক্ষতা এত গুণ করা সম্ভব কিনা, 1.5 গুণ করা সম্ভব কিনা। উচ্চের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনের দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা। এটা আমি করে দিব না, এটা আমি করে দিব না, কারণ আমরা ইতিমধ্যে এই টাইপের একটা অঙ্ক করে আসছি, ঠিক আছে? আমরা জানি কর্মদক্ষতা সমান কত 1 মাইনাস t2 ডিভাইডেড বাই t1 ইনটু কত 100%। দেখুন কর্মদক্ষতা বাড়াইতে গেলে আমাদের দুইটা বুদ্ধি, একটা t1 কে স্থির রেখে, t1 কে কনস্ট্যান্ট রেখে t2 কে কি করা, কমানো। কেন, তো আমরা একটু আগে বিশ্লেষণ করছি কেন। আরেকটা বুদ্ধি হচ্ছে t2 কে স্থির রেখে t1 কে কি করা, বাড়ানো। এখন আমরা কর্মদক্ষতা, এটার কর্মদক্ষতা বের করব, এটার বর্তমান কর্মদক্ষতা কত সেটা বের করব। 1 মাইনাস t2 ডিভাইডেড বাই t1 ইনটু 100%। তো মান আমাকে সব দিয়ে দিছে। আমি এখানে কর্মদক্ষতা যদি বের করি তাহলে আমি বর্তমান কর্মদক্ষতা পাবো হচ্ছে 34.381%। তাহলে 0.8% যদি আমি বাড়াই, 0.1% যদি আমি বাড়াই, এটার দক্ষতা কত হবে? 0.1% বাড়ালে আমার দক্ষতা কত গুণ কত হবে? 0.1% বাড়ালে 0.1 নাকি না না 0.5 গুণ যদি আমি বাড়াই, দক্ষতা যদি 0.5 গুণ বাড়াই, তখন আমার এখানে 58.22% হচ্ছে, ঠিক আছে? আমার দক্ষতা হচ্ছে 58.22%।
এখন এই যে দক্ষতা, নতুন একটা দক্ষতা আমি পাইলাম 58.22%, এটা করার জন্য আমার দুইটা বুদ্ধি আছে, হয় এটা নয় এটা। তো আমি প্রত্যেকটা স্টেপে T2 বের করব, এরপর স্টেপে T1 বের করব, দেন আমি বলবো যে এত পার্সেন্ট দক্ষতা বাড়াতে গেলে আমাকে এই টেম্পারেচার এতক্ষণ, এই টেম্পারেচার এই পরিমাণ বাড়াতে হবে। আশা করি তোমরা এটা পারবা। যদি না পারো, যদি না বুঝতে থাকো, তাহলে একটু পূর্বের যে অঙ্কটার মধ্যে এই বিষয়গুলো আলোচনা করছি সেগুলো একটু গিয়ে আবার দেখো। তো এখন আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা দেখি। খেয়াল করো, চিত্রে 1 মোল পরিমাণ ঘন গ্যাসের ক্ষেত্রে দুটি সমুষ্ণ লেগ দেখানো হয়েছে। আচ্ছা, এখানে এই একটা সমুষ্ণ চিত্র, সমুষ্ণ লেগ, এই যে এই একটা সমুষ্ণ লেগ, আবার এই একটা সমুষ্ণ লেগ, দুইটা সমুষ্ণ লেগ আমাকে দেখাইছে 1 মোল পরিমাণ ঘন গ্যাসের জন্য। আচ্ছা, ভালো কথা, দুইটা লেগ দেখেন। গ্যাসটি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, গ্যাসটার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই জায়গা স্থির আয়তন মানে কি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ মানে কি, এই যে সিবি, অর্থাৎ তারা আমাকে সিবি এর মান কত সেটা বলে দিতে আর কি। ঠিক আছে, সিবি এর মান কত সেটা বলে দিতে। আচ্ছা, এই দিকে হচ্ছে আমার আয়তন মিন করতেছে, এই দিকে আমার চাপ মিন করতেছে, এবং কি এককে, এটা প্যাসকেল এককে, আর এটা হচ্ছে মিটার কিউব এককে। আচ্ছা, এইটুকু ইনফরমেশন ছিল আমাদের কাছে। তো এখন দেখি আসলে তারা কি বের করতে বলছে। এন্ট্রপি পরিবর্তন কি তোমরা জানো? এন্ট্রপি কাকে বলে? তাপ উৎস এবং গ্রাহকের তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে গেলে ইঞ্জিনের দক্ষতাও কমে যায়। এই ব্যাপারে তোমরা খুব ভালো করে বিশ্লেষণ করতে পারবা যদি আগের অঙ্কগুলো বুঝে থাকো। দেখো, সিডি অংশের কৃত কাজের পরিমাণ কত বের করতে বলতেছে। এই যে সিডি অংশের কৃত কাজের পরিমাণ কত, তো আমাকে প্রশ্নেই বলে যে দুইটাই কি সমুষ্ণ প্রক্রিয়ার লেখ। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের ফর্মুলা কি? এন আর টি লন বি টু, অর্থাৎ বি ডি ডিভাইডেড বাই বি সি। ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গায় আসতেছে, এখান থেকে এখানে আসতেছে। তো এখানে আমরা কি এন এর মান 1 নিউটন, 1 মোল, আর এর মান আমরা জানি, টি কত ওটা কি আমরা জানি? আমাদেরকে টি এর ব্যাপারে কোনো ইনফরমেশন দিয়ে দিছে না, আমাদেরকে টি এর ব্যাপারে কোনো ইনফরমেশন দিয়ে দেয়নি। আচ্ছা, টি এর ব্যাপারে কি আমরা কিছু জানি? এই যে টি, টি টি টু, এটাকে আমি টি টু দিলাম, এই যে এটার জন্য টি টু, আর এটা হচ্ছে টি ওয়ান। টি টু আর টি টু আর টি ওয়ান এর ব্যাপারে, আচ্ছা আমি এখানে উল্টাতে ভুলে গেলাম। টি টু আমাকে বলে দিচ্ছে 300 কেলভিন, আর টি ওয়ান 300 কেলভিন, আর টি টু 400 কেলভিন আমাকে তারা বলে দিল। টি ওয়ান 300 কেলভিন, টি টু 400 কেলভিন। তো ওই সমস্ত ইনফরমেশন আমার কাছে আছে, জাস্ট মানগুলো বসিয়ে দিব, ওটাই কাজ শেষ আমার। এই যে দেখো, বিসি কত, 2 মিটার কিউব, আর আমার বিডি কত, 4 মিটার কিউব। মান বসা দিলে এখানে অঙ্ক চলে আসবে। আশা করি তোমরা এটা পারবে। ঠিক আছে, তো আমি পরবর্তী প্রশ্নে যাই। এ হতে সি তে নিতে তাপ শক্তির পরিবর্তন বি হতে সি তে নিতে তাপ শক্তির পরিবর্তনের সমান হবে কিনা খেয়াল করো। দেখো, এ হতে সি তে, এই যে এ হতে সি তে আসছে, এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে, এ হতে সি তে যাচ্ছে। আবার বলতেছে বি হতে ডি তে যাও। এখন একটু খেয়াল করি, তাপ শক্তির পরিবর্তন সমান হবে কি? আগে তাপ শক্তির পরিবর্তন সমান হবে কিনা এটা পরের কথা, আগে সিস্টেমটা দেখো। এই যে আসতেছে কোথায়? এ হতে কোথায়? সি তে। আচ্ছা, এদিকে আয়তন না, আয়তন কনস্ট্যান্ট না, আয়তন সরি চাপ কনস্ট্যান্ট না এখানে? অর্থাৎ এখানে যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো কি স্থির চাপে ঘটতেছে। এখানে যে কাজগুলো ঘটতেছে এই কাজগুলো কি স্থির চাপে, তাই না? তাহলে স্থির চাপে
স্থির চাপে করতেছে। তো আমরা কি লিখতে পারি? আচ্ছা, আগে এ থেকে কোথায় যাব? সি তে যাব। এটার জন্য বের করি। আচ্ছা, আমি মাঝখানে একটা দাগ দিয়ে দিই যেন আমার বাউন্ডারি লাইন ঠিক থাকে। তো এখন দেখো, আমরা জানি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডি কিউ ইজ ইকুয়াল বি ইউ প্লাস পি ডিবি। তো আমরা এইখানে লিখতে পারি কি? আমরা জানি ডি ইউ সমান কি? সি বি কত ডেল টি, তাই না? এদিকে সাথে একটা এনও থাকে। আচ্ছা, এনও দিয়ে দিলাম প্লাস পি। এটা দেখো স্থির চাপ কিন্তু, অর্থাৎ কি বি সি মাইনাস বি এ, ঠিক আছে? তো এক মোল আমাকে বলে দিতে, তাই এখানে এন এর মান 1, আর এটা সি সমান আমাকে বলে দিতে 25.18। এখন টেম্পারেচার পার্থক্য কত? 300 থেকে কোথায় আছে 400, অর্থাৎ T2 মাইনাস T1 করলে কত? 100 প্লাস পি এর মান কত? এই জায়গায় চাপ কত? এই জায়গায় চাপ হচ্ছে 400 প্যাসকেল, 4, ঠিক আছে, ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, ঠিক আছে? এদিকে আমার এই সবগুলোর সাথে 10 টু দি পাওয়ার 5 গুণ করতে হবে, 10 টু দি পাওয়ার 5 গুণ করতে হবে সবগুলোর সাথে, 4 2 এগুলোর সাথে আর কি। প্লাস কত? পি কত? হ্যাঁ, ইনটু বি কত? এ 2 and 1, 1, ঠিক আছে? তো এখানে আমরা ক্যালকুলেট করলে ডি কিউ এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ এই জায়গায় কি পরিমাণ তাপ শক্তি লাগছে ওটা আমরা কি পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছি। এখন যদি আমি এই লাইনে হিসাব করি, অর্থাৎ বি থেকে ডি তে মেজার করি, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস পি ডিবি। এগেইন দেখুন, ডি ইউ আমরা জানি কি সি বি ডেল টি। এখন এই লাইনের উপরে টেম্পারেচার কত? এটা কিন্তু সমুদ্র লাইন, এটাও সমুদ্র লাইন। সমুদ্র লাইনের প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার কত? ফিক্স থাকে, অর্থাৎ এখানেও 300 কেলভিন, এই পয়েন্টেও কত? 400 কেলভিন, এটা মাথায় রাখতে হবে। প্লাস পি কত এখন? 2 ইনটু 10 টু দি পাওয়ার 5, বি কত? 4 মাইনাস, মানে এই জায়গায়। আচ্ছা, এটাকে আমি ইউ কি দিব? সিডিডি, আর এটাকে আমি ডি কিউ এসিডি, ঠিক আছে? বিডি, এটা বিডি হবে। তো এখন দেখো, আমরা যদি এই দুটার ক্যালকুলেট করি, আমরা দেখো এই দুটো মান কি আসতেছে? সমান আসছে। তো আমাকে যে তারা বললো পরিবর্তন সমান হবে কিনা, আসলেই আমাদের এই এখানকার পরিবর্তন কি হবে? সমান হবে। আমরা সিম্পলি লিখে দেব। আচ্ছা, বাই। আমাদের পরবর্তী অঙ্ক, দিনাজপুর বোর্ড। নাইট্রোজেন গ্যাস একটি ইঞ্জিন, আমরা নিশ্চয়ই জানি নাইট্রোজেন গ্যাস N2 দ্বি-আণবিক গ্যাস, এটা আমরা জানি। একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমস্ত প্রক্রিয়া, পরে রুদ্ধতাপের প্রক্রিয়া আয়তন 3 গুণ করা হলো, অর্থাৎ প্রথমে সমস্ত প্রক্রিয়া আয়তন কত গুণ করছে? এই যে সমস্ত প্রক্রিয়া, এই যে এ, এটা কি বি, এখানে এটা সমান 3 ভিবি। এরপর সমস্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন বাড়াইছে। এখানে তাহলে কি হবে আমার? বি এটা হবে কি বি সি, 3 গুণ। এখানেও 3 গুণ বাড়বে, এখানেও কি 3 গুণ বাড়বে বলতেছে। দুটো প্রথমে সমস্ত প্রক্রিয়া, পরে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ইঞ্জিনটি কত? 127 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকর। নাইট্রোজেনের ভর তারা আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। আর কি ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে বলতেছে আমাদেরকে। ইঞ্জিনের দক্ষতা আমরা কেমনে বের করব? আচ্ছা, এই ইঞ্জিনটা কি, মনে হয় এই অঙ্কটা আমাদের পূর্বের অঙ্কগুলোর মধ্যে কোন একটার মতো হইতে পারে। ইঞ্জিনের দক্ষতা সমান আমরা কি 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। আচ্ছা, এই কথাটা আমরা কখন বলতে পারি? শুধুমাত্র প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য আমরা এই কথাটা বলতে পারি। তো এখন এটাকে আমাকে প্রত্যাবর্তী ইঞ্জিন নাকি অপ্রত্যাবর্তী ইঞ্জিন বলে দেয় নাই। দ্যাট মিন্স আমি এখানে প্রত্যাবর্তী ইঞ্জিন ধরে নিয়ে কি করব? কাজ করব, ঠিক আছে? এটার আরো একটা বিশেষ কারণ হচ্ছে
এখানে আমাকে কি পরিমাণ তাপ গ্রহণ করছে, কি পরিমাণ তাপ বর্জন করছে ওই ব্যাপারে কোনো ইনফরমেশন বলে দেয়নি, কিন্তু আমাকে তারা বলতেছে এই ইঞ্জিনটা T1 টেম্পারেচার এবং কি T2 টেম্পারেচারের মধ্যে কি করতেছে, কাজ করছে। তা আমি এটাকে প্রত্যাবর্তী ইঞ্জিন ধরে নিতে পারি এবং তোমরা ধরে নিবাও, বুঝতে পারছো? এখানে ক্যালকুলেট করলে তুমি কর্মদক্ষতা পেয়ে যাবা। এরপর উদ্যোগে কোন প্রক্রিয়াকৃত কাজ বিষয়, খুব সিম্পল ব্যাপার, এগুলো তোমরা হয়তো আগেও করছো, কিছু কয়েকটা প্রশ্নের মধ্যে করছো। এটা সমুষ্ণ প্রক্রিয়া। আমার কি WAB হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, আমরা জানি NRD বড় হাতের D লন, এই যে এখানে T কি হবে, T1 হবে। হ্যাঁ, এই যে এটা T1 হচ্ছে এটা, ঠিক আছে? কেন হবে এটা তোমরা জানো, B2 ডিভাইডেড বাই B1, অর্থাৎ এই যে B2 এটা মানে BBD আর BAB। আর যদি আমি কি করি, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য W এই যে এটা রুদ্ধতাপীয় BBC এর জন্য চিন্তা করি, তাহলে আমি পাবো কি NR ডিভাইড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T। এখানে আমরা আনসার পেয়ে যাব এবং আমরা দেখতে পাবো যে এটা আসলে কি কোনটার কৃত কাজ বেশি হচ্ছে। আশা করি তোমরা এটা পারবা। পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে উদ্দীপকের চিত্রে উভয় চিত্র কার্যচক্রের কার্যনির্বাহী বস্তু হিসাবে এক মোল দ্বিপরমাণবিক গ্যাস রাখা হয়েছে। এই চিত্রের মধ্যেও এবং এই চিত্রের মধ্যেও দুইটাই কার্যচক্র এবং দুটার মধ্যে দ্বিপরমাণবিক গ্যাস এক মোল করে রাখা হয়েছে। দুটি চক্রে চক্র দুটির প্রতি চক্রের সংকোচন ও প্রসারণের অনুপাত, চক্র দুটির প্রতি চক্রের সংকোচন ও প্রসারণের অনুপাত এত:1 অর্থাৎ এই চক্রের সংকোচন আর প্রসারণের অনুপাত হচ্ছে এত, আর এই চক্রের সংকোচন আর প্রসারণের অনুপাত হচ্ছে 1:4। এখন কথাগুলোর অর্থ কি আমরা স্টেপ বাই স্টেপ সামনে বুঝবো। এখন দেখো রেফ্রিজারেটরের কার্যক্রম এগুলো তোমরা পারো। উদ্দীপকের প্রথম কার্যচক্রে কার্যনির্বাহী চক্রে বি থেকে তো এখানে দেখো রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহ কাকে বলে, এটা খুঁজে নিবা। আশা করি তোমরা পারবা। সমায়তন প্রক্রিয়া সিস্টেমে সমায়তন প্রক্রিয়া সিস্টেমে আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে। সমায়তন প্রক্রিয়া সিস্টেমে প্রদত্ত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। সমায়তন প্রক্রিয়া সিস্টেমে প্রদত্ত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কি হয়, ব্যবহৃত হয়। এটা তোমাদেরকে প্রুভ করতে হবে আর কি। তো এইগুলা তোমরা আশা করি পারবা। ডি কিউ ইজ ইকুয়াল কি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন সমায়তন প্রক্রিয়ায় ডি ডাব্লিউ তো 0, দ্যাট মিন্স ডি কিউ সমান কি ডি ডাব্লিউ ডি ইউ। তাই জন্য আমরা বলতেছি এখানে যা শক্তি দিব সবগুলাই কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কি হয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। তা আসি আমরা আমাদের অঙ্কের মধ্যে। উদ্দীপকের প্রথম কার্যচক্রে উদ্দীপকের প্রথম প্রথম কার্যনির্বাহী বস্তু বি থেকে সি তে নিতে মোট, আচ্ছা এখানে সি তো দেওয়া হয় নাই, বি থেকে সি তে নিতে মোট কার্যকর শক্তি নির্ণয় করে। এই যে এইখান থেকে বি থেকে সি তে আসছে। এখন দেখো বি থেকে সি তে মানেটা কি আসলে, বি থেকে সি তে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বি থেকে সি তে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারগুলো করতেছে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ W সমান আমরা জানি কি N R গামা মাইনাস 1 T2 মাইনাস T1, আর আমাকে T2 এই সমস্ত মানগুলো আমাকে দিয়েছে T1 মাইনাস T2, প্রসারণের জন্য T1 মাইনাস T সরি T2 মাইনাস T1 প্রসারণের জন্য। এই যে এখানে আমরা যদি করি তাহলে আমরা এখানে কি আমাদের কৃত কাজের মানটা পেয়ে যাব। ঠিক আছে, এটা সহজ ছিল। দেখি এরপরে কি বলতেছে, উদ্দীপক অনুসারে কোন চক্রে বেশি কার্যকর, কোন চক্রটা বেশি কার্যকর। এখন আমাকে বলতেছে যে উদ্দীপক অনুসারে এই চক্রটা বেশি কার্যকর নাকি এই চক্রটা বেশি কার্যকর, ওটা তারা আমাকে কি করতে বলতেছে, বের করতে বলতেছে। আসলে এরা অঙ্কটা যেভাবে উপস্থাপন করছে, যত দুমে দামে উপস্থাপন করছে, ঠিক আছে, অনুপাত প্রসারণ অনুপাত দিয়ে দিতে,
এটা আসলে অত বেশি সিরিয়াস না, দেখেই তোমরা বুঝতে পারতেছ। এই ইঞ্জিনের দক্ষতা আর এই ইঞ্জিনের দক্ষতা যদি আমি মেজার করি, তাহলে বুঝতে পারবো কোন ইঞ্জিনটা অধিক কার্যকর। তো আমরা দক্ষতা সমান কি জানি? 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইনটু 100%। এখন এটা T2 এর মান জানা আছে, এটা T1 এর মান জানা আছে। এটা T2 এর মান জানা আছে, এটা T1 এর মানও জানা আছে। এমনি নরমালি দেখেই বুঝা যাচ্ছে, দেখো এটা এই ইম্পর্টেন্ট কথা, এটা আবার কি সেলসিয়াস এককে আছে, এটা আবার সেলসিয়াস এককে, এটা কেলভিন, এটা কেলভিন, এই সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যেতে হবে। নরমালি দেখা যাচ্ছে এটার উৎসের টেম্পারেচার মানে যেখান থেকে তাপ নিচ্ছে ওটার টেম্পারেচার কম আর এটা টেম্পারেচার বেশি, কিন্তু সিঙ্কের টেম্পারেচার দুটারই কি সমান। তো এখন আমরা জানি T1 এর টেম্পারেচার যত বাড়াই তত আমার কর্মদক্ষতা বাড়ে। নরমালি বোঝা যাচ্ছে এই যে এখানে T1 T এই এটা গ্রেটার এটা 2 গ্রেটার দেন এটা 1 হবে, ঠিক আছে? এটা 2 গ্রেটার দেন কি এটা 1 হবে, অর্থাৎ এই ইঞ্জিনটা অধিক উপযুক্ত হবে, বাট এটা তোমাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে দেখা দিতে হবে। আচ্ছা, এখানে তারা এই যে এই বিষয়গুলো কেন দিছে, এগুলোর কোনো ব্যবহারই তারা দেয়নি, আমি তোমাদেরকে বলে দিই। এই যে 1:3 কথাটার অর্থ কি? প্রতিটা ধাপে প্রসারণ এবং সংকোচনের অনুপাত 1:3 কথাটার অর্থ কি? দেখো, খেয়াল করো, এই যে যখন বস্তু এ থেকে কোথায় আসতেছে, এ থেকে বি তে আসতেছে, তখন এই যে এটার আয়তন যদি আমার কি হয় বি এ হয়, আর এটার আয়তন যদি আমার বি 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 হয়, তাহলে আমি লিখতে পারি বি এ ডিভাইডেড বাই বি বি ইকুয়াল 1 ডিভাইডেড বাই 3। কেন? আমরা জানি হচ্ছে নিচের আয়তনটা বেশি, নিচের আয়তনটা কি বেশি আর উপরের আয়তনটা কি কম, তাহলে obviously উপরের আয়তন বেশি হবে, কম হবে, 1 হবে, নিচের আয়তন 3 হবে, মানে অনুপাত যদি হিসাব করি নিচেরটা বড় বড় হবে না। এখন আচ্ছা, আরেকটা एग्जांपल যদি তোমরা ক্লিয়ার বুঝতে পারবে, যদি আমি এই লাইনে চিন্তা করি, এই লাইন যদি চিন্তা করি, দেখো এখানে আয়তন কম এখানে আয়তন বেশি না, তো আমি যদি লিখি 1:3 ইজ ইকুয়াল, এই উপরে কাকে রাখা উচিত? যার আয়তন কম, অর্থাৎ বিবি। নিচে কাকে রাখা উচিত? যার আয়তন বেশি, ডিবি। এখন যদি এইখানে চিন্তা করি, দেখো এখানে আমার সংকুচন হচ্ছে, আমি যদি লিখি 1:3, যদি এখানে যেহেতু সংকুচন হচ্ছে, উপরে কাকে রাখবো? ভি এ কে, নিচে কাকে রাখবো? বিডি কে। সংকুচন বা প্রসারণ ম্যাটার না, আমি প্রথম অনুপাতটা লিখবো, লিখার পর কোনটা ছোট, যেটা ছোট সেটার উপর লিখবো, যেটা কম যেটা বড় সেটার নিচে লিখবো, এইখানে। ঠিক আছে, বুঝতে পারছি? এই এই আবার যদি এখানে, আচ্ছা কথা হচ্ছে যদি 4:1 দিত তখন কি হইতো? 4:1 দিলে আমি 4/1 সুন্দর করে লিখতাম, আর উপরে লিখতাম কি যেটা বড় সেটাকে। তো এই জায়গায় যদি আমি হিসাব করি, বড় কোনটা এটা, এটা ছোট কোনটা এটা, বাস। আশা করি অনুপাত বিষয়টা কি বুঝতে পারছি বন্ধুরা। আমরা আমাদের বোর্ড কোয়েশ্চেন গুলা 2023 এর বোর্ড কোয়েশ্চেন গুলো, থার্মোডাইনামিক্স এর বোর্ড কোয়েশ্চেন গুলো দেখার চেষ্টা করলাম। আমি চেষ্টা করছি যে প্রশ্নগুলোর একটু ডিটেলসে বুঝাতে। আসলে এর চেয়েও বেশি ডিটেলসে গেলে তোমরা সময় কভার করতে পারবে না, যেহেতু সময় তোমাদের কাছে নেই। তো এই ছিল আজকে আমাদের তাপগতিবিদ্যা রিলেটেড কিছু সমস্যার সমাধান। আশা করি তোমাদের উপকারে আসবে।